Hello everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to Dars Talk episode 3. আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমাদের এপিসোড 3টা আজকে আমরা এখান থেকে শুরু করব। আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন প্রতিবারের মতো আমাদেরকে একটু জানাবেন আমাদেরকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আপনাদের কাছ থেকে কনফার্মেশন পেলে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টটা শুরু করব ইনশাল্লাহ। আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো জানাবেন। ওকে, সো আমরা ইতিমধ্যেই কনফার্মেশন পেয়েছি আমাদের অডিয়েন্সের কাছ থেকে, আমাদেরকে শোনা যাচ্ছে। সো ওয়েলকাম এগেইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদেরকে দেখছেন। সো প্রোগ্রামটা শুরু করার আগে আমরা কিছু বেসিক ইনস্ট্রাকশন আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা যেহেতু অনলাইনে করছি, যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে। সো ইন কেস যদি আমাদের কোনোভাবে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, সো আপনারা থাকবেন, অ্যাভেলেবল থাকবেন, আমরা নিশ্চয়ই আমাদের পেজ থেকে খুব দ্রুত একটা আপডেট জানিয়ে দেব। এরপর আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন এবং পরবর্তীতে জয়েন করবেন, অবশ্যই চেষ্টা করবেন আমাদের লাইভটা শেয়ার করার জন্য। লাইভগুলো শেয়ার করলে আমরা আমাদের অডিয়েন্সের যে রেসপন্স সেটা বুঝতে পারি, একই সাথে আমাদের যে গেস্ট থাকেন তাদের স্টোরিটা আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সো যারা জয়েন করেছেন ইতিমধ্যে এবং পরবর্তীতে জয়েন করবেন, অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, সো আপনারা যারা প্রথমবার আমাদের সাথে জয়েন করছেন তাদের জন্য একটু সংক্ষেপে বলি দার্স ফর ইউথ কি এবং দার্স টক কি। দার্স ফর ইউথ হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করার চেষ্টা করি তাদেরকে স্কিল করার জন্য, এবং স্পেসিফিক্যালি মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে এবং মাদ্রাসা কমিউনিটিটাকে ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দার্স ফর ইউথেরই একটা প্রজেক্ট হচ্ছে দার্স টক, যার মাধ্যমে আমরা, এটা একটা পডকাস্ট যেটার মাধ্যমে আমাদের এই কমিউনিটিতে যেসব ইন্সপায়ারিং পারসন ইতিমধ্যে আছেন এবং যারা অনেক কিছু অ্যাচিভ করেছেন, যাদের অ্যাচিভমেন্ট আমাদের কাছে মনে হয় যে আমাদের কমিউনিটির মানুষের সাথে এবং সব শ্রেণী পেশার মানুষের সাথে আসলে শেয়ার করা উচিত, সেই মানুষগুলোকে আমরা সবার সামনে নিয়ে আসতে চাই, যাতে করে তাদের সেই গল্পগুলো, তাদের সেই স্ট্রাগলগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, যার মাধ্যমে মাদ্রাসা স্টুডেন্ট সহ সর্বসাধারণ যাতে অনুপ্রেরণা নিতে পারে এবং অনেক কিছু শিখতে পারে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যিনি যুক্ত হচ্ছেন তাকে হয়তোবা আপনারা সকলেই চেনেন এবং আপনাদের সকলের কাছে তিনি বেশ সুপরিচিত। আমি খুব বেশি ইন্ট্রোডাকশন দিব না ওনার, যেহেতু আপনারা চিনেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, আমরা আজকে ওনাকে ওনার কাছ থেকেই জানবো ওনার লাইফ জার্নিটা এবং ওনার পরিচয়টা আসলে। সো আমি জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন, যেটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন হাফিজ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মাসুম বিল্লাহ স্যার, এবং ওনার সাথে আমরা গত দীর্ঘ সময় ধরে আলোচনা করে যাচ্ছিলাম আমাদের এই পডকাস্টের ব্যাপারে। ওনার জার্নিটা যেহেতু আপনারা সকলেই জানেন যে তিনি কিভাবে মাদ্রাসায় পড়াশোনা করে এবং একজন কোরআনে হাফেজ হওয়ার পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন ধারার একটা পেশা তিনি বেছে নিয়েছেন। সো এই গল্পটা আসলে অনেক ইন্সপায়ারিং আমাদের সবার জন্য। আশা করি আজকে আপনারা যারা শুনবেন আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তিনি মাদ্রাসায় পড়াশোনা করার পরে বর্তমানে ফরাজি ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেডে তিনি বর্তমানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন, এবং পাশাপাশি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে মাদানী হসপিটালে তিনি এই মুহূর্তে দায়িত্বরত আছেন। সো এটা খুব বেসিক ইন্ট্রোডাকশন, বাট এই জিনিসটাই শুধু আমরা জানবো না, কিভাবে তিনি আসলে এই পজিশনগুলোতে আসলেন এবং কিভাবে তিনি এই অর্জনগুলো তিনি করলেন। আমরা সব কিছু জানবো একদম শুরু থেকে। তার আগে আমরা ভাইকে ওয়েলকাম করতে চাই আজকে আমাদের এই প্রোগ্রামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আহ, এবং দর্শক আপনাকে শুনতে পাচ্ছে এই মুহূর্তে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ভাইয়া ফার্স্টে বলেন, কেমন আছেন আপনি, কেমন যাচ্ছে আপনার সময়?
জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভালো লাগছে যে আপনাদের এই প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য, এবং অনেক নতুন মানুষের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। অবশ্যই নতুন এক্সপেরিয়েন্স, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে। ওকে, ফাইন। সো আমরাও অনেক বেশি ডিলাইটেড আজকে আপনার সাথে। আহ, আশা করছি খুব লং একটা কনভারসেশন হবে, আপনার সবকিছু আমরা জানবো। সো আমরা শুরু করতে পারি আমাদের প্রোগ্রামটা। অ্যান্ড আমরা একদম শুরু করবো অ্যাজ ইউজুয়াল আমাদের গেস্টদের সাথে আমরা যেভাবে শুরু করি, একদমই শৈশবকাল থেকে। সো আমরা বেসিক্যালি জানতে চাই যে আপনার আসলে শুরুটা কিভাবে, এবং আপনার সেই শৈশবের সময়গুলো কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, কিভাবে আপনি আপনার প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করা শুরু করলেন আর কি। সো প্লিজ আপনি যদি শেয়ার করেন। জি, রিফাত, ধন্যবাদ আপনাকে। আহ, আমার আসলে একেবারে শৈশবের শুরু, আমার জন্ম 1991। আমার গ্রামের বাড়ি আপনারা সবাই জানেন লক্ষ্মীপুরে, এবং আমার নানার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া গ্রামে। আমার নানার বাড়িতে আমার জন্ম হয়েছে। তো আলহামদুলিল্লাহ পারিবারিক আবহাওয়াতে আমরা সবাই একসাথে মিলেমিশে আলহামদুলিল্লাহ ছোট কাল পার করেছি। এরপরে আমার মায়ের কাছে বেসিক্যালি আমার একেবারে বেসিক পড়াশোনার যে হাতে খড়ি, সেটা আমার বুনিয়াদী শিক্ষাটা আমার মায়ের কাছে হয়েছে। এরপরে আমরা আমাদের আম, ঠিক আমাদের যে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়, আমাদের লক্ষ্মীপুর জেলার চৌপল্লী গ্রামে, এটা লক্ষ্মীপুর বর্তমান চন্দ্রগঞ্জ উপজেলা, আগে সদর জেলার মধ্যে সদর উপজেলায় ছিল। সেখানে জয়তারা, চৌপল্লী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রথম শ্রেণীতে, প্রথম আমার লাইফের একেবারে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা হচ্ছে চৌপল্লী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রথম শ্রেণীতে পড়েছি। এরপরে আমার পারিবারিক সিদ্ধান্ত, আমার না, আমার মুরব্বীদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমাকে আমাদের ঠিক পাশেই ওই গ্রামে একটা নুরানি মাদ্রাসায় ভর্তি করানো হয় কোরআনে হাফেজ বানানোর উদ্দেশ্যে। এই থেকে আর কি বেসিক্যালি আমার পড়াশোনার মানে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। তো আলহামদুলিল্লাহ 1999 সালে আমার জন্ম 91 পর থেকে 1999 সালের এই সময়টাতে আর কি আমার বেসিক্যালি পড়াশোনা নুরানি, তারপর হেফজ করা। এরপর 1999 সালে আমরা ঢাকায় আসছি, পারিবারিকভাবে ঢাকায় এসে জোয়ার সাহারা, এই এখন বর্তমান যেখানে কুড়িল বিশ্ব রোড, এখানে একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসায় আমি আমার হেফজ শুরুটা, বিগিনিংটা আমার এখানে হয়েছে। এখানে আমি নাজারা পড়েছি। এইটা করার পর থেকে আর কি আলহামদুলিল্লাহ আমরা আমার পড়াশোনা ঠিক তারপরেই আপনারা জানেন চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী শিক্ষাক্ষেত্রদিন শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে আমার 2000 সালে যাওয়া। ওখানে আমি হেফসের নাজেরাটা পড়েছি হচ্ছে ঢাকায়। হিফস সুনিয়া জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা শুরু করা, এবং 2003 সালে আমি হাফেজ হয়েছি। 2003 সালের মানে রমজান মাস থেকে আমি তারাবি পড়ানো শুরু করছি। আলহামদুলিল্লাহ স্টিল আমার এখনো তারাবি কন্টিনিউশন চলছে। 2004 সালে আমি দাওয়ার হেফজের পরে দাওয়ার আমার যে রিভিশন যেটা হয়, যেটাকে আমরা তখন দর বলতাম, সেটা শেষ করে আমি হেফজখানা থেকে বিদায় নিয়েছিলাম আর কি। এটা হচ্ছে আমার একেবারে মানে প্রাথমিক শিক্ষার আগে একেবারে বেসিক যে পড়াশোনা বা হিফজ যে বিষয়টা সেটা। তারপর 2004 সালে আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসায় ক্লাস 4-এ অ্যাডমিশন নিয়েছিলাম। ক্লাস 4-এ অ্যাডমিশন নেওয়ার পরে হিফজ কমপ্লিট করে 2004 সালে জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসায় ক্লাস 4-এ অ্যাডমিশন নেওয়ার পরে সেখান থেকে ক্লাস 4, ক্লাস 5, 6, 7 এভাবে করে করে যখন অষ্টম শ্রেণীতে যাই, অষ্টম শ্রেণীতে যাওয়ার পরে তখন আসলে আমরা যেহেতু আহ, যৌথ পরিবারে বড় হওয়া, এবং ধর্মীয় একটা আবেগ বা সবকিছুর মধ্যে আলহামদুলিল্লাহ ছিল। এবং আমার চাচা, আমার হেফজখানার এই সময়টাতে আমার চাচা একজন, আমার তখন উনি চট্টগ্রাম জামিয়া হোসেন আলিয়া মাদ্রাসার কামিল ফারেক, 2000 সালে উনি কামিল হাদিস কমপ্লিট করেছিলেন। বেসিক্যালি ওনার আহ, সাহসে এবং ওনার পরামর্শে আমার চট্টগ্রাম সুনিয়া মাদ্রাসা পর্যন্ত যাওয়া। তো ক্লাস 8-এ যাওয়ার পরে আর কি আমাদের পারিবারিক একটা সিদ্ধান্ত হয় যে মানে সায়েন্সে যাওয়া বা ডাক্তার হওয়া যায় কিভাবে মাদ্রাসা থেকে। তো তখন জামিয়াতে 2008 সালের ওই সময় আমাদের সুনিয়া মাদ্রাসার সায়েন্সের বিষয়টা, ওইভাবে সায়েন্স ডিপার্টমেন্টটা ছিল না, জাস্ট জেনারেল যে ডিপার্টমেন্ট সেটা ছিল। তো পরে একটা সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে কামাল ইশকে মোস্তফা, আমাদের এই আপনার রাহাত্তারপুল কালামিয়া বাজারের এদিকে এই মাদ্রাসাটা, তখন বাকুলিয়া, ঠিক বাকুলিয়া থানার অপোজিটে এই মাদ্রাসাটা ছিল। ওখানে আমি ক্লাস 9-এ ভর্তি হই সায়েন্সের উদ্দেশ্যে যাওয়া। সেখান থেকে দাখিল দিই। দাখিল দেওয়ার পরে চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে আমি আলিম দিই। এটা 2013 সালে আলিম পাশ করি। 2013 সালে আলিম পাশ করার পরে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছি পরিবারের
আন্তরিকতা, সহযোগিতা এবং সক্রিয় যে সাপোর্ট সবকিছু নিয়ে পরে 2014 সালে আমি প্রাইভেট মেডিকেল এমবিবিএস কোর্সে ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ 2018 সালে এমবিবিএস পাশ করি। 2019 সালে আমি ইন্টার্নশিপ কমপ্লিট করে 2020 সাল থেকে আর কি আমার ডিটি ডক্টর হিসাবে কেরিয়ারের যাত্রা। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন এই যে আপনি যে দুটো প্রতিষ্ঠানের কথা বলেছেন, ফরাজি ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড, এখানে আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছি। পাশাপাশি হচ্ছে যে মাদানী হসপিটাল লিমিটেড, এটাও আমাদের একটা স্বপ্নের প্রতিষ্ঠান, এখানে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছি। আর এই আলহামদুলিল্লাহ এতটুকুন আর কি আমার সংক্ষিপ্ত একটা ব্রিফ বায়োগ্রাফি। ওকে, সো খুব সংক্ষেপে হচ্ছে আমরা পুরো ব্যাপারটা আসলে বুঝতে পারলাম যে আপনার জার্নিটা কেমন ছিল। বাট আমি যেহেতু আজকে আমাদের অডিয়েন্সেরও মেবি একটা তাদের একটা এক্সপেকটেশন হচ্ছে আপনার সম্পর্কে আরও অনেক ডিটেলসে জানতে পারা। সো আপনি কথা বলতে বলতে একটা কথা বললেন যে আপনার হাফেজির জার্নির ব্যাপারে। আমাকে একটু যদি আরেকটু ডিটেলসে বলেন যে আপনার এই হাফেজির যে জার্নিটা, এটা কত বছর বয়সে আপনি আসলে শুরু করেছিলেন, এক। দুই নাম্বার হচ্ছে আসলে ডিসিশন মেকার কে ছিল, মানে কে সিদ্ধান্ত নিয়েছিল যে আসলে আমরা ওনাকে হাফেজ বানাতে চাই। তিন নাম্বার হচ্ছে আপনার এই হাফেজের জার্নিটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন যে কেমন ছিল আপনার, কি ধরনের স্ট্রাগল আপনি ফেস করে আসছেন, বা আপনার যদি কোনো মেমোরেবল কোনো স্টোরিজ থাকে ওই সময়টা আমাদেরকে অডিয়েন্সের জন্য একটু বলবেন যে তখনকার লাইফস্টাইলটা কেমন ছিল। জি, আসলে এটা একটা চমৎকার প্রশ্ন। আমাদের এখনকার আমরা হিজ লাইফ বলতে যা বুঝি, আমাদের ওই সময়টা হিজ লাইফটা একটু ডিফারেন্ট ছিল। তো 1999 সালে বেসিক্যালি আমার হিজ জার্নিটা শুরু। তো এখানে আমার একেবারে বলে রাখি, আমার মা যেভাবে আমাকে প্রাথমিক বুনিয়াদী শিক্ষা দিয়েছেন, পাশাপাশি আমার দাদু এক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা রেখেছেন। যেহেতু আমরা একটা পারিবারিক ইসলামিক একটা আবহাওয়া ছিল, বা একটা নৈতিক মোরাল ভিত্তিটা আমাদের অনেক স্ট্রং ছিল। আমার এই মুহূর্তে মনে হচ্ছে, তখন হয়তো বুঝতাম না এই বিষয়গুলো, আমার দাদু এই জায়গায় একটা শক্ত ভূমিকা রাখছেন। এবং উনি আমার বাবা এবং চাচাদেরকে এটা কনভিন্স করতে, এটা বুঝাইতে সক্ষম হয়েছেন যে যে মাসুমকে আমরা হাফেজ বানাইতে পারি। তো তারই অংশ হিসেবে আমার যে চাচার কথা বলেছি, যে সুনিয়া মাদ্রাসা থেকে যিনি কামিল হাদিস কমপ্লিট করেছেন 2004 সালে, উনি মোটামুটি এখানে একটা রেসপন্সিবিলিটি নিয়েছেন, নিয়ে উনি আমাকে এই ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়াটা ওনার দায়িত্বে নিয়ে। তো আসলে জার্নিটা, এটা আপনারা সবাই জানেন হিফজখানা জার্নিটা কিরকম হয়। যারা হিফজখানার সাথে সংশ্লিষ্ট বা যাদের পরিবারে কেউ হিফজখানায় পড়ে, তখন হিফজখানা জার্নিটা প্রথম দিকে একটু আনফেভারেবল এনভায়রনমেন্ট থাকে। ওই এনভায়রনমেন্টটা খুব বেশি ফেভারে থাকে না, এটাকে আসলে অ্যাডজাস্ট করে নিতে হয়। সেক্ষেত্রে ফ্যামিলি এবং টিচার টোটাল বাইলেটারাল একটা সাপোর্ট লাগে। এই সাপোর্টিং এর মাধ্যমে দেখা যায় জিনিসটা আগায় যায়। তো আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য, আমার পারিবারিক ভাবে আমার মা বাবার পাশাপাশি আমার চাচা যিনি আব্দুল্লাহ আল মামুন, উনি আমাকে খুব সহযোগিতা করেছেন। উনি এই জায়গাটাতে আমাকে যথেষ্ট সাপোর্ট দিতেন। এবং হেফজখানায় আমার যিনি শিক্ষক ছিলেন, আলহামদুলিল্লাহ, আমার 5 জন শিক্ষক ছিল। 5 জন শিক্ষক, কিন্তু তখন জামিয়া হেফজখানার প্রথম প্রধান শিক্ষক যিনি ছিলেন হাফিজ আব্দুল্লাহ মোহাম্মদ আমানত, যিনি যাকে শাহ আলম হুজুর নামে আমরা বেশ পরিচিত, ওনার আমি স্টুডেন্ট ছিলাম। আর ওনাদের শিক্ষক, ওনাদের উস্তাদ ছিলেন হাফেজ নুর আলম, উনি ছিলেন জামিয়া হেফজখানার প্রধান। হাফেজ ফরিদ হুজুর, আর একজন ছিলেন হাফেজ ফারুক হুজুর। এই কয়েকজনই ছিলেন। আর হাফেজ কাদের হুজুর ছিলেন নাজারা খানার শিক্ষক। ওনারা আমার এই হিফ জার্নিটাকে স্মুথ করার জন্য বেশ ভালো ভূমিকা রেখেছেন। আমার পরিবার থেকে একটা সাপোর্ট ছিল, আর আমার টিচারদের পক্ষ থেকে একটা সাপোর্ট ছিল। এই দুইয়ের কম্বিনেশনে আলহামদুলিল্লাহ জার্নিটা আমার জন্য, মানে শুরুটা খুব প্রথমে একটু হ্যাপাজার্ড থাকলেও পর আমার বিষয়টা স্মুথ হয়ে গেছে। আর জানেন জার্নিটা যে প্রথমে এখানে যে একটা ইস্যু থাকে, এটাকে চিটাঙ্গের ভাষায় বলা হয় ফয়তে উড়া। মানে ঠিক ফজরের আগের যে সময়টা, 3টা 4টার দিকে উঠা, এই টাইমটা আসলে একটু প্রথম কষ্ট হইতো। তারপরে এই টাইমটার পরপরই আপনার দেখা যায় এই আমাদের ফজরের নামাজের, তখন আমরা সবকটা দিতাম, সবকের পরপরই ফজরের পরপরে সবকের পাড়াটা দেওয়া শুরু হতো। সবকের পাড়া এটা আমাদের এরপরে 7:30টা পর্যন্ত আমাদের নাস্তার একটা ব্রেক দেওয়া হতো। আধা ঘন্টা ব্রেকের পরে 8টা থেকে আমাদের জার্নিটা আবার নতুন শুরু হয়। সেখানে আপনার 8টা থেকে 10টা 10:30 পর্যন্ত আমাদের একটা ক্লাস শিডিউল চলে। ক্লাস শিডিউলের পরেই আমাদের দুপুরের খাবারের শিডিউলটা দেওয়া থাকে। সেখানে 12টা পর্যন্ত আমাদের আপনার একটা রেস্টের, খাওয়ার পর পরে 12টা 12:30 পর্যন্ত একটা রেস্টের সময় থাকতো।
যারা এখানে আছেন অথবা আমাকে দেখছেন, জামিয়ার হেফজখানার সাথে যারা সংশ্লিষ্ট বা জামিয়া আহমদ সুন্নি আলীর সাথে যারা এখানে আমাকে দেখছেন বা ওই মাদ্রাসা যারা চিনেন, আপনারা সবাই জানেন জামিয়ার মাঠের পাশে একটা বড় পুকুর ছিল। ঠিক 12:30টার দিকে আমাদেরকে সেই মানে আমাদের শিক্ষকরা উঠাই দিতেন। আমরা তখন একটু কষ্ট হলেও অ্যাকচুয়ালি বুঝেন ওই বয়সে ঘুম ভাঙা, ঘুম থেকে উঠা, আমরা ঠিক 12:30টার ওই সময় আমরা ওই পুকুরে চলে যেতাম, যে আমরা ওখানে গোসল করতাম। গোসল করে আমরা জোহরের প্রস্তুতি নিতাম, আমরা মসজিদে অথবা হেফজখানার মধ্যে আমরা জোহরটা পড়তাম। পড়ে এরপরে আমাদের পিছনের পড়া বা পিছনের পাড়া দেওয়ার একটা প্রিপারেশন চলতো। এরপরেই আমাদের ওই জার্নিটা এটা 4টা 4:30 পর্যন্ত চলতো, অর্থাৎ আসর পর্যন্ত চলতো। এই টাইমটাতে যারা নতুন সবক নিচ্ছে তারা নতুন সবকের প্রিপারেশন নিত, আর যাদের 5 পারা 10 পারার উপরে হয়ে গেছে, অর্থাৎ পিছনের পাড়া দেওয়ার মতো যারা উপযুক্ততা পেয়েছে তারা পিছনের পড়াটা দিত। এরপরে আসরের ব্রেক থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা একটু আমাদেরকে খেলাধুলার বা একটু এন্টারটেনমেন্টের জন্য একটা সুযোগ দেওয়া হতো। তো আমরা ওই টাইমটা খুব এনজয় করতাম। তখন জামের মাঠটা এখন তো একটু আপনার ঢালাই করা, তখন ঢালাই ছিল না, আমরা তখন মাঠেই খেলাধুলা করতাম, ঘাস ছিল সেখানে, আর পাশেই বড় বালুর মাঠ ছিল। এরপরে মাগরিবের পর থেকে আবার মাগরিবের নামাজ পড়ে আমাদের পড়াশোনা শুরু হতো। তখন আমাদের সবকের একটা প্রিপারেশন চলতো। তো আমি জানি না আসলে ওই টাইমে অনেকে সবক দিতে পারতো, কিন্তু আমি শত চেষ্টা করলেও ওই টাইমে পড়তাম, চেষ্টা করতাম, কিন্তু সবক ভালোভাবে দিতে পারতাম না। তখন আমার যিনি উস্তাদ ছিলেন, বিশেষ করে আমি এই জন্য বলছি কথাটা, আমার জার্নিটা কেন কেন স্মুথ হয়েছে, তো আমার উস্তাদ আমাকে বলেছে, জামিয়া হেফজখানা এখন পর্যন্ত কেউ 2 পৃষ্ঠা করে সবক দেয় নাই, মাসুম তোমাকে আমি সিলেক্ট করছি, তোমাকে 2 পৃষ্ঠা করে সবক দিতে হবে। তো আমি সেখানে আধা পৃষ্ঠাও দিতে পারতাম না, খুব কষ্ট হইতো। তো উনি কেন জানি আমাকে খুব মানে ওনার মতো করে একটা গড়ে তোলার চেষ্টা করছেন। তো আমার ওই টাইমটাতে উনি আমার কাছ থেকে সবক নিতেন না। মাগরিব থেকে আসা পর্যন্ত বা 9টা 9:30 পর্যন্ত যে পড়াশোনাটা চলতো ওই টাইমটাতে উনি সবক নিতেন না। উনি আমাকে শুধু সবকের যে পড়াটা সেটাই উনি আমাকে শুধু বারবার পড়াইতেন। জাস্ট ওই যে যেটা বললাম, আমাদের ফজরের আগে যে উঠাটা, 3টা 3:30টার দিকে যে উঠা, ওই টাইমটাতে উনি আমার কাছ থেকে সবকটা নিতেন। তো এই আহ, ওই টাইমটাতে আলহামদুলিল্লাহ দেখা গেছে হুজুরের পরামর্শে এবং হুজুরের সেই গাইডলাইন অনুযায়ী আমি আলহামদুলিল্লাহ 2 পৃষ্ঠা করে প্রথম সবক দেওয়া শুরু করি, এবং এইভাবেই করে আলহামদুলিল্লাহ আমি নিয়মিত 2 পৃষ্ঠা করে সবক দিতাম। প্রথম আধা পৃষ্ঠা শুরু হয়েছে, তারপর 1 পৃষ্ঠা, এরপর থেকে 2 পৃষ্ঠা নিয়মিত সবক দিতাম, এবং অল্প সময়ে আল্লাহ রহমত, আমার মুরব্বীদের দোয়া, পারিবারিক সকলের সহযোগিতা, আমার ওস্তাদদের মেহনতের পর খুব প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত হাফেজ হয়ে যাই। এবং এরপরেই আর কি আহ, আমার যে 2003 সালে হাফেজ হওয়ার পরেই আপনারা যেটা শুনছেন, জামিয়ার তখন হেফজখানাটা ছিল 3 তলা একটা হলুদ বিল্ডিং, যারা আছেন হয়তো আমার যারা দেখছেন অনেকে কমেন্ট করতেছে, আপনাদের হয়তো সেই স্মৃতির স্মরণ পড়তেছে, একটা নস্টালজিক একটা মোমেন্ট বা আপনাদের মনে পড়তেছে সেই ইভেন্ট গুলা। তো আমরা সেই 3 তলার মধ্যে সর্বপ্রথম মানে আমাদের একটা ইস্যুটা ছিল কি, আমাদেরকে দিয়ে কিভাবে, তখন হাফেজদের রমজান মাস আসলে হাফেজদের একটা তারাবির প্রিপারেশন একটা এই ধরনের একটা বিষয় থাকে। তখন আমরা তো ছোট ছিলাম, 2003 সালে কত আর বয়স বা ওই ধরনের তো কিছু হয়নি। তখন হুজুর বলে যে ঠিক আছে, সালাম হুজুরই বলতেছেন যে তাহলে একটা কাজ করি, আমাদের যে ছেলেগুলো হাফেজ হয়েছে ছোট ভাই তারাবি পড়াচ্ছে না, ওদেরকে আমরা সর্বপ্রথম আমাদের এখানে তারাবির প্র্যাকটিসটা করাই। তো আমার তারাবির হাতে ঘড়ি বেসিক্যালি আমার এই জামিয়ার সেই 3 তলা বিল্ডিং, হেফজখানা সেই 3 তলা বিল্ডিং এর 3 তলায় হয়েছে, এবং ওখানে আমি পাশাপাশি আরো কয়েকজন মিলে আমরা তারাবি শুরু করছিলাম। এরপর থেকে 2004 সাল থেকে আর কি আমি যখন দরা করি, 2004 সাল থেকে আমি প্রথম পটিয়াতে তারাবি পড়াইছি, চট্টগ্রাম পটিয়াতে তারাবি পড়াইছি, আলহামদুলিল্লাহ স্টিল এটা চলছে 2004 সাল 3 সালের পর থেকে। এই হচ্ছে আমার একেবারে মানে সংক্ষিপ্ত হিপ জার্নিটা আপনার সাথে শেয়ার করা। ওকে ভাইয়া, আমি আপনার এই স্টোরিটা শুনতে শুনতে আসলে আমি নিজেও একটু ফ্ল্যাশব্যাক করছিলাম, নস্টালজিক হয়ে কারণ যাচ্ছে। আমিও, হ্যাঁ, আমি আসলে জামিয়ান, এবং আপনি যে হুজুরদের নাম নিচ্ছেন ওদের কাছে আমিও পড়াশোনা করে আসছি। সেই হলুদ বিল্ডিংয়েই ছিলাম আমি। অ্যান্ড আমার জন্য একটু স্পেশাল একটা মেমোরিজ হচ্ছে, আমি যখন আমাদের নতুন বিল্ডিং যখন হচ্ছে 6 তলা বিল্ডিং যেটা, এখন তো এটা অনেক পুরনো, বাট তখন এটা মাত্র কাজ চলছিল আর কি। সো আমি হলুদ বিল্ডিংয়ে ছিলাম। এরপর যখন আমাদের বিল্ডিংয়ের কাজ, নতুন বিল্ডিংয়ের কাজ যখন কমপ্লিট হয়, তখন আমরা শিফট করি এখানে। সো ওই দিনটা আমার এখনো মনে আছে। আমাদের সবার যে ট্রাঙ্ক ছিল, আমাদের বেড ছিল, কাপড় চোপড় সব কিছু নিয়ে আমরা ওখানে শিফট করলাম। অ্যান্ড লাকিলি হচ্ছে ফারুক হুজুরের ওখানেই আমি ছিলাম। সো আমাদের আচ্ছা। ফ্লোরে ফারুক হুজুরই ছিল। সো ওখানে ওনাদের কাছেই হচ্ছে আসলে আমার পড়াশোনাটা। সো
ওই লাইফটা একটু ডিফারেন্ট ছিল, লাইক অনেক বিশাল বড় প্রতিষ্ঠান, অসংখ্য স্টুডেন্ট, হ্যাঁ, অ্যান্ড মানে অনেক কিছুই হচ্ছে, অনেক স্মৃতি ওখানে আমাদের আছে। বাট আজকে আমরা আপনার একটু জানতে চাইবো যে আপনার যদি ওই জামিয়াকে ঘিরে বা এই জামিয়ার লাইফে কোনো স্পেশাল যদি কোনো মেমোরিজ থাকে বা কোনো ফ্রেন্ড যারা হয়তো এখানে অনেকেই দেখতে পাচ্ছে, সো আমাদেরকে যদি কিছু স্টোরিজ শেয়ার করেন যে কি কি করতেন, কারণ আমরা মাদ্রাসা স্টুডেন্টরা স্পেশালি যারা হেফজখানায় পড়ি আমাদের কিন্তু আসলে অনেক স্টোরিজ থাকে। আমি আমার যদি বলি, আমার এখনো মনে আছে, আমি তো অনেক জায়গায় পড়াশোনা করে আসছি, এটাও আমি হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আমার প্রায় অনেকগুলো প্রতিষ্ঠান আমাকে চেঞ্জ করা লাগছে এই যে আমার এই পুরো হাফেজিটা কমপ্লিট করার জন্য। সো আমি বিভিন্ন জায়গায় থাকতে গিয়ে যেটা দেখলাম যে হাফেজ যারা হয় স্টুডেন্ট ওরা কিন্তু খুবই চালু হয়, হ্যাঁ, এরা খুবই চতুর, এদিক সেদিক একটু ঘোরাফেরা বেশি করে। সো আমার একটা খুব সুন্দর মেমোরিজ হচ্ছে, আমি রাতের যখন 1টা বাজতো, আমরা তো ইউজুয়ালি 10টায় ঘুমাই যাই, এটা তো রুলস একদম ডিসিপ্লিন সব। সো 10টা আবার যখন আমরা ঘুমাই যেতাম, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে প্ল্যান করতাম যে রাতের 1টায় আমরা বের হব। সো রাতের 1টা বাজে দেখা যেত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হোস্টেল থেকে চুরি করে বের হয়ে আমাদের মাদ্রাসার পেছন দিয়ে বেয়ে বেয়ে নেমে আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুরে আমরা আবার চলে এসে ঘুমায় যেতাম। সো এরকম বেশ কিছু আমরা ক্রাইম করে আসছি। সো আমি একটু আপনার স্টোরি জানতে চাইবো যে আপনার এই হাফেজি জার্নিতে আপনার এই ধরনের যদি কিছু স্টোরিজ থাকে আমাদেরকে একটু বলবেন আজকে। আহ, ধন্যবাদ রিফাত। আসলে আপনার যে মেমোরি শেয়ার করছিলেন এর সাথে আমারও কিছু মেমোরি মনে পড়ছে। যেমন হচ্ছে আমার হিফজখানা আমার খুব কাছে। আমার সাথে যিনি ঘুমাইতেন, আপনারা জানেন পাশাপাশি বেড থাকতো এবং আলাদা আলাদা মশারি থাকতো। তো আমার পাশে যিনি ঘুমাইতেন ওনার নাম ছিল মুকিত। আমার এখনো মনে পড়ে যে মুকিত ভাই, বা উনি বয়স আমার সিনিয়র ছিলেন। তো ওনার যে ওনাদের হোটেলের ব্যবসা ছিল, তো ওনার বাবা মানে প্রত্যেকদিন ওনাকে দুধ দিয়ে যেত, ফ্লাস্কে করে দুধ দিয়ে যেত। তো 10টা বাজে, আমরা 10টা সাড়ে 10টার ভিতরে সবাই ঘুমাই যেতাম বা লাইট বন্ধ করে দিত, কিন্তু আমি আর উনি ঘুমাইতাম না যেহেতু পাশাপাশি ছিল। তো উনি আর আমি একসাথে আমরা ওই দুধটা শেয়ার করতাম ফ্লাস্কের কাপের মধ্যে নিয়ে। এটা একটা আমার মজার ইভেন্ট। আর একটা হচ্ছে যার কথা বলছিলাম যে আমার চাচা, যিনি আমার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আমার হাফেজ হওয়ার পেছনে। আসলে একটা ডেডিকেটেড পার্সন লাগে, মানে হাফেজ না, ফ্যামিলি থেকে যে সাপোর্টিং দেওয়ার মতো। যেহেতু আমার বাবা দেশের বাইরে থাকেন, আপনারা হয়তো অনেকে জানেন, আমার বাবা তখন থেকে আমেরিকা থাকে, আর বাবা আসা যাওয়া করতো। তো বাবা ভাবে গাইডলাইন দিতে পারতো না ওভার ফোনে যতটুকু সম্ভব, বা ইয়েতে কথাবার্তা বলার সময়, কিন্তু একদম ফিজিক্যালি মানে থেকে যে গাইডলাইনটা দেওয়া আমার চাচা। তো মজার বিষয় হচ্ছে আমাদের জামিয়াতে তখন একজন সিকিউরিটি ছিলেন, যে কামাল মৌ বলতো। এই কামাল মামার সাথে আমার চাচা আমার জন্য শুধুমাত্র উনি রাতের 10টা 11টা বা 12টা পর্যন্ত দাঁড়ায় থাকতো। ইভেন কি রাতের 1টা পর্যন্ত এক সময় আমি দেখতাম যে আমার ওই বারান্দায় আসলে যে আমার চাচা এখনো দাঁড়িয়ে আছে, আমি কোনো দুষ্টামি করতেছি কিনা বা আমি ঠিক মতো আছি কিনা। তো আসলে এই এই ঘটনাগুলো একটু বারবার মনে পড়ে। আর একটা স্মৃতি একেবারে বেশি মনে পড়ছে, সেটা হচ্ছে 2004 সালে জামিয়া সালনা জালসার স্টোরিটা। যে তখন আসলে আমি প্রথম পাগড়ি পেয়েছিলাম, আমাকে পাগড়িটা দিছিল হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর। তো এই বিষয়গুলো না আসলে খুব বেশি আমাকে রোমাঞ্চ করে, পাশাপাশি আমাকে আরো উদ্বুদ্ধ করে আর কি, যে আসলে আমার মানে দুষ্টামির তো অনেক স্মৃতি আছে, এবং আমার কিছু এমন কিছু মজার স্মৃতি আছে যে স্মৃতিগুলো নিয়ে জীবনে না মানে অনেক কিছু মনে হয় যেন লাইফটা অনেকটা পরিতৃপ্ত একটা লাইফ। যে এই বিষয়গুলো আমার সাথে আছে এরকম তো ইউজুয়ালি হয় না অনেকের সাথে। তো আলহামদুলিল্লাহ এরকম কিছু মজার ইভেন্ট আছে। আর ওই যে আমার চাচা আমাকে যেভাবে গাইডলাইন দিছে, ওনার গাইডলাইনের কারণে হয়তো আমি আপনার মতো হয়তো বেশি দুষ্টামি করার সুযোগ পাই নাই, আর নাহলে হয়তো আমিও করতাম এরকম কিছু। জি। জি রিফাত। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। সো অ্যামেজিং স্টোরি, বাট আমাদের সবারই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ আছে। আমি একটু অডিয়েন্সকে বলবো হচ্ছে আপনার এখানে যারা জয়েন করেছেন তার মধ্যে অনেকেই হয়তো বা জামিয়ান আছেন বা হচ্ছে বিভিন্ন হিফজখানায় কোথাও না কোথাও পড়াশোনা করে আসছেন। সো একটু হচ্ছে আপনাদের স্টোরিজগুলো আমাদেরকে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব আজকে কিছু কমেন্ট পড়ার। এবং আচ্ছা, আমরা অলরেডি হয়তো বা একজনের একটা স্টোরি দেখতে পাচ্ছি, মিজানুর রহমান ভাই। সো মিজানুর রহমান ভাই বলতে চাচ্ছেন হিফজখানার বিল্ডিং এর সামনে অনেক ডাব গাছ ছিল, ওগুলোতে আপনার চোখ পড়ছিল নাকি? আচ্ছা, আমাদের হিফজখানার সামনে ডাব গাছ ছিল এন্ড আমরা ওখান থেকে ওখানে আসলে আমাদের নজর ছিল। ভাইয়া আপনি একটু আপনার স্টোরি বলবেন। হ্যাঁ, এটা আসলে আমাদের নজর থেকে তো লাভ নাই। আমাদের নজর ছিল ঠিকই, কিন্তু আমরা ওখান থেকে কোনো বেনিফিট নিতে পারি নাই। কারণ যারা কিতাবখানায় পড়তো তখন,
ওরা ওইখান থেকে বেনিফিশিয়ালি হতো, হুম, আমরা হুম। শুধুমাত্র তাকাই আচ্ছা, আচ্ছা। থাকতাম। এইটা হচ্ছে আমাদের একটা ওকে। ব্যাড লাক, ডিউ টু এটা একটা অ্যামেজিং ব্যাপার। সবসময় কিতাবখানার স্টুডেন্টদের আমাদেরকে সাথে হেফজখানার একটা, হ্যাঁ, আমাদেরকে সবসময় চোখে চোখে রাখা হতো। কারণ টিচারদের তো হ্যাঁ। ধরেন সালাম হুজুরের 14 জন ছাত্র, আব্দুল কাদের হুজুরের অতজন, অমুকের অতজন, তো আমাদেরকে ওনারা সব সময় একটা ফলো আপে রাখতেন। যার কারণে আমরা দুষ্টামি, ওনারা কি করে কিছু একটা করার আগে বারবার খেয়াল করতাম ওস্তাদরা দেখতেছেন কিনা। কিন্তু কিতাবখানার স্টুডেন্টরা ওনারা তো 8টা থেকে 2টা বা ইয়া পর্যন্ত একটা ক্লাস শিডিউল থাকে, এরপরে হুম, তো আর হুম। ওনাদেরকে কেউ ফলো আপ করছে না। তখন এই দেখা যেত আমাদের, আমরা যেদিকে যেদিকে নজর দিতাম এই নজরগুলা কেন জানি ওরা এসব মিস করতাম তাদের জন্য, তারা দেখা যায় ওই জিনিসটা তারা নিয়ে নিছে, এরকম কিছু একটা হইতো। ওকে, এই সো আমি ওয়েট করছি হচ্ছে আমাদের আরো, আই থিংক অডিয়েন্সরা আরো আমাদের সাথে আমাদের স্টোরিজগুলো শেয়ার করবেন, স্পেশালি যদি ভাইয়ের সাথে কারো যদি স্টোরিজ থেকে থাকে, ভাইয়ের কোনো ফ্রেন্ড যদি আজকে এখানে জয়েন করে থাকেন, কাইন্ডলি আপনারা একটু আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন কেমন ছিল। আমরা চেষ্টা করবো কমেন্টগুলো পড়ার। আর আপনারা কে কোত্থেকে জয়েন করেছেন আমাদের সাথে আছে একটু জানাবেন, সো দ্যাট আমরা বুঝতে পারি আমাদের অডিয়েন্সের সিচুয়েশন কেমন, কে কোত্থেকে আমাদেরকে দেখছে। ওকে, সো আমি ভাইয়া আপনার মোটামুটি হিফজখানার স্টোরিগুলো বুঝলাম, বা আপনার প্রাইমারি এডুকেশনের ব্যাপারটা বুঝলাম। এবার আমি একদম আমাদের মেইন জার্নিটাতে আসি, সেটা হচ্ছে আপনি মাদ্রাসায় পড়াশোনা করে আসছেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি ডাক্তার হওয়ার একটা সিদ্ধান্ত। হ্যাঁ, সো আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে হয়তো বা একটা ডিসিশন ছিল। হ্যাঁ, আপনার কাছে আসলে কি মনে হয় যে আমাদের মাদ্রাসা স্টুডেন্টদেরকে আসলে এরকম ডিফারেন্ট পেশার মধ্যে যাওয়ার ক্ষেত্রে, ডিফারেন্ট আপনার ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে আসলে ফ্যামিলির রেসপন্সিবিলিটি আসলে কেমন, বা এটা আসলে ফ্যামিলির এই জায়গাটাতে কি ধরনের রোল প্লে করা উচিত? আসলে আমরা তো জানি, আমরা তো একাডেমিক এডুকেশন যেটাতে যাই সেটা তো একটা স্টেপ পরে যাই, কিন্তু একেবারে বুনিয়াদি বা বেসিক যে এডুকেশন সেটা তো আমরা পরিবার থেকেই পাই। তো অ্যাকচুয়ালি পরিবারের এখানে কোনো অল্টারনেটিভ নাই, কোনো সেকেন্ড অপশনও নাই। ফ্যামিলি যেভাবে চায় একটা, তার বাচ্চাটা, তার ওই ফ্যামিলি মেম্বারটা সেভাবেই গড়ে ওঠে। তো আমার ঠিক ডাক্তার হওয়ার পেছনে, হাফেজ হওয়ার পেছনে বা পড়াশোনা আজকে এতটুকু আসার পেছনে আমার ফ্যামিলির সবচেয়ে বেশি অবদান আমার পরিবারের। তারপরে আলহামদুলিল্লাহ কেরিয়ারে আসার পরে আমার কিছু শুভানুদ্দায়ী কিছু কাছের, আমরা আমার কিছু ব্যক্তি পেয়েছি যাদের সহযোগিতা আজকে আমার এতটুকুন আলহামদুলিল্লাহ আসা। তো এই জায়গাটাতে আমি হয়তো লাকিলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি আমার প্রতি, যে প্রত্যেকটা জায়গায় যেখানে গিয়েছি সেখানে আমি একটু স্পেশালি কেন জানি রব্বুল আলামিনের একটা আহ, রহমত আমার সাথে সবসময় ছিল, সেটা পড়াশোনা বা কেরিয়ার সব জায়গায়। যেমন আহ, পড়াশোনার ক্ষেত্রে যেটা বললাম, যে আমরা পারিবারিকভাবে যেহেতু যৌথ পরিবারে ছিলাম, তো আমাদের ডিসিশন, পরিবারের ডিসিশন মেকিং গুলো দেখা যেত যে পরিবারের অন্য সদস্যদের বা অন্যান্যরা মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে যাওয়া যেত। তো এইভাবেই করে ক্লাস 8-এ যখন, ওই যে বললাম, আমার বাবা চাইতেন যে আমি হাফেজ হই, এবং উনি এটা চেষ্টা করছে, বা পরিবারের অন্য সদস্যদেরকে উনি এটা বুঝাইতে পারছেন যে না, আমরা যদি মাসুমার প্রতি এফোর্ট দিই ইনশাল্লাহ সে একটা রেজাল্ট দিতে পারবে। তো আলহামদুলিল্লাহ, এরপরে আমার এই ক্লাস 8 থেকে আমার যে কামাল ইসলাম মুস্তাফা ক্লাস 9-এ যাওয়া, এই ক্ষেত্রে আমার পরিবারের যে ভূমিকাটা ছিল, ভূমিকার পাশাপাশি আমার এক বন্ধু ছিল, ওর নাম হচ্ছে হাফেজ মিয়াদ, হয়তো অনেকে চিনে, মিয়াদ সানি নামে। মিয়াদ আমাকে ওখানে একটা ভালো সহযোগী ছিল, আমরা দুজনই একসাথে কামাল ইসলাম মোস্তফা চলে গেছি। মিয়াদ বর্তমানে চট্টগ্রামে যে কর্ণফুলী ফার্টিলাইজার যে কোম্পানিটা আছে কাফকো, সেখানে একটা বড় দায়িত্বে আছে ইঞ্জিনিয়ার হিসেবে। এরপরে আমরা ওখান থেকে আবার যখন দারুল উলুমে আসছি, দারুল উলুমে মানে অর্থাৎ আমার দাখিল এবং আলিমের এই 4টা বছর, 9, 10 এবং 11, 12, এই 4টা বছর মিয়াদ আমার সাথে খুব ভালো একটা সঙ্গ দিয়েছে আমাকে। এবং অনেক সময় আমি তাকে ইন্সপিরেশন দিতাম, সেও আমাকে ইন্সপিরেশন দিত আলহামদুলিল্লাহ। আর আমাদের আরেকজন বন্ধু ছিল, আমাদের হেফজখানারই বন্ধু, হাফেজ সোহাইবুল ইসলাম জাহিদ, হয়তো অনেকে চিনেন, সে বর্তমানে ডেন্টিস্ট। আমাদের জাহিদ আমার সাথে আলিমে একসাথে ছিল, এবং প্রচন্ড পরিশ্রমী, সে হেফজখানা থেকে প্রচন্ড পরিশ্রমী একটা মানে ছাত্র। আমরা তাকে দেখছি, তার কাছ থেকে আমরা অনেক সময় শিখতাম। এখন এই একটা মানে আপনার একটা অ্যামাজিং স্মৃতি আমার হঠাৎ মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে একটু শেয়ার করি। যে যে জাহিদ, আপনি দেখবেন চট্টগ্রামের রাহাত্তারপুলে অভি ডেন্টাল কেয়ার আছে, এই অভি ডেন্টাল কেয়ারটা তার, আবার ওই যে কল্পলোক আবাসিকের ওখানে তার একটা ডেন্টাল কেয়ার আছে, আর খুলশি যে ডেন্টাল স্টুডিও, এটাও হাফেজ জাহিদের। তো জাহিদকে যখন সর্বপ্রথম হেফজখানায় আনা হয়েছে, ওকে ওদের বাড়ি হচ্ছে চট্টগ্রামের চন্দনাইশে, তো ওর নানা ওকে কোলে করে নিয়ে আসছিল হেফজ খান। আমার ওই স্মৃতিটা সবচেয়ে, মানে অনেকগুলো স্মৃতির মধ্যে ওইটা একটু মনে পড়ে। জাহিদ দেখতেছে কিনা আমি ঠিক জানি না। তো জাহিদের ও তখন একটা কাবলি স্যুট পরে আসছিল, আর
একটা ট্যাক শুট পরে আসছে, আপনার জুতা পরে আসছিল। তো ও বলতেছেন আমি আই হ্যাভ সোফানত নফির জুম। আর ওকে বলতেছে ওর নানা কোলে করে নিয়ে আসছে, আর ও পাটা এইভাবে যে নাড়াচ্ছিল, আমার সেই স্মৃতিটা একটু মনে পড়ে। তো আমাদের এই জাহিদ এবং মিয়াদ সানি, এই দুজন আমার আসলে দাখিল এবং আলিমের একেবারে খুব ক্লোজ ছিল। আলহামদুলিল্লাহ তাদের সহযোগিতা অনেক অনেক ছিল আমার এই আলিম এবং দাখিলের জার্নিটাতে। পাশাপাশি ফ্যামিলির সহযোগিতা তো অবশ্যই আছে। এরপরেই আপনার আল্লাহ রহমত, আমি ঢাকায় চলে আসি। আমার তখন পারিবারিকভাবে আমরা ঢাকায় আসা। ঢাকায় আসার পরে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি। আমার আসলে তখনও মন থেকে এরকম হয়তো ছিল না, যে আমার তখন প্ল্যান ছিল যে মানে যেহেতু হাফেজ হয়েছি, দাখিল আলিমও পাশ করলাম, এই দিকে বাবা হয়তো চাচ্ছেন যদি মেডিকেলে সরকারিতে চান্স পাই তো পড়লাম, আর নাহলে আমরা প্রাইভেটের দিকে চিন্তা করব না, এত টাকা খরচ করে কেন করা। কিন্তু আমার বাবা এই জায়গাটাতে খুব শক্ত অবস্থানে, অনড় অবস্থানে ছিল। তো বাবা বললো যে না বাবা, তোমার যেমন হোক ডাক্তার হইতেই হবে। পর আসলে এই জায়গাটাতে আমি আমার বাবার প্রতি সবসময় রেসপেক্ট এবং কৃতজ্ঞতা জানাই, যে আমার বাবার প্রতি সবসময় শ্রদ্ধা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে হায়াত দারাজ করুক, আরো সুস্থ রাখুক। তো আমার বাবা আমাকে মানে এক প্রকার, তখন আমার ইচ্ছা ছিল না আসলে, তখন তো এবার বুঝতাম না, এখন বুঝতেছি বাবার সিদ্ধান্তটাই সঠিক ছিল। এবং যে আপনি যেটা বললেন পরিবারের ভূমিকাটা, অ্যাকচুয়ালি পারিবারিক যে ডিসিশনটা বা পারিবারিক ভাবে পরিবার যেটা সন্তানের উপরে দেয়, এই সিদ্ধান্তটা যে কতটুকুন ফলপ্রসূ এবং কতটুকুন ইফেক্টিভ যার জন্য দেয়, সেটা আমি বলতে পারি বাস্তব উদাহরণ আমি নিজে। আলহামদুলিল্লাহ আমার বাবা তখন আমাকে আমার আমার একজন চাচা ছিলেন তখন কৃষি ব্যাংকের, উনি এজিএম আব্দুল মতিন চৌধুরী, উনি এবং আমার আরেকজন চাচা, উনি পুলিশের একজন বড় কর্মকর্তা। তো দুজনেই আমাকে তখন আমার ঢাকা কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। তো ভর্তি করানোর সময় আমি বলতেছি দেখেন কাকা, এতগুলো টাকা খরচ করার দরকার আছে? আমি এমনি অন্য কোনো সাবজেক্ট নিয়ে এমনি পড়ি অথবা অন্য কোনো ইয়েতে পড়ি, আমি ঢাকা ইউনিভার্সিটি চিটা ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম। তো বলে যে না বাবা, তোমাকে ডাক্তারই হতে হবে। আর তুমি কেন মনে করতেছো না এটা, টাকাটা তুমি কেন চিন্তা করতেছো? তুমি পড়াশোনা করবা, তুমি আমাদের মুখ উজ্জ্বল করবা, আর তুমি যে প্রোডাক্ট হবা, এটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট ইস্যু। তুমি টাকা যাচ্ছে এটা তুমি ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে নিও না। তো ফ্যামিলির সেই আহ, মানে ডিসিশনটার যে কতটুকু মানে ইফেক্টিভ ছিল, সেটা অ্যাকচুয়ালি আমি এখন একদম বুঝতে পারতেছি। এবং আলহামদুলিল্লাহ আজকে আমার যে অবস্থান, এই অবস্থানে আমার বন্ধু বান্ধব বা আমাদের যারা সহযোগী ছিলেন তারা তো অবশ্যই আছেন। আমার ওই পরিবারের ওই ওই সময়ের ওই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি আমার লাইফের অন্যতম একটা টার্নিং পয়েন্ট ছিল। এরপরে যখন জার্নি আমার ডাক্তারি জার্নিটা যখন শুরু হয়, ডাক্তারি জার্নিটাতে আসলে জানেন যে আসলে আমরা তো একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ডিরেক্ট একটা নতুন ব্যাকগ্রাউন্ডে চলে আসা, নতুন একটা কারিকুলামে প্রবেশ করা। ওটা ছিল জেনারেল বা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে, আর এটা টোটালি ডিফারেন্ট একটা ইংলিশ মিডিয়াম কারিকুলাম। এখানে প্রথম 6টা মাস আমার খুব কষ্ট হয়েছে অ্যাডজাস্ট হইতে। যেমনটা কষ্ট হয়েছিল প্রথম হেফজখানায় যখন আমি অ্যাডমিশন নিছি, হেফজখানার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়াতে আমার যে প্রথম যে সমস্যাটা ছিল, ঠিক এইখানে এই সমস্যাটা আমি 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 ফেস করছি। প্রথম 6 মাস আমার জন্য খুব কষ্ট ছিল। আপনারা জানেন মেডিকেলে যে কোর্স কারিকুলাম 5 বছর থাকে, এখানে 4টা ফেজ পাস করতে হয়। ফেজ এ যেটা, এখানে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি ফিজিওলজি থাকে, এটা 1.5 বছর কারিকুলাম। এরপরে হচ্ছে ফরেনসিক মেডিসিন আর কমিউনিটি মেডিসিনের 1 বছরের কারিকুলাম। তারপর হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এটা নিয়ে একটা থাকে, আর ফার্মাকোলজি নিয়ে 1 বছরের। তারপর হচ্ছে আবার 1.5 বছরের একটা কারিকুলাম থাকে, সেটা হচ্ছে মেডিসিন সার্জারি আর হচ্ছে আপনার গাইনি। এইভাবে করে ফাইনাল প্রফটা পাস করতে হয়। তো আমার প্রথম মানে ফেজ এ যেটা, এটা 6টা মাস আমার বেশি কষ্টতে আমার এটা একটা লাইফের অন্যরকম একটা স্ট্রাগলিং পয়েন্ট ছিল। এই টাইমটাতে অ্যাকচুয়ালি মানে প্রথম 1-2 মাস নিজেকে হারাই ফেলছিলাম। আপনি দেখবেন মেডিকেল স্টুডেন্টদের মধ্যে সুইসাইডের একটা প্রবণতা থাকে। এই টাইমটাতে আমারও মাঝে মধ্যে মন চাইছিল যে আসলে আমি কোথায় কোথায় আসলাম। কিন্তু এই যে আলহামদুলিল্লাহ আমার এই যে যখন মেডিকেলে আসলাম, মেডিকেল আসার পরে তখন আমার এরকম কিছু বন্ধু বান্ধব পাইছি, যে বন্ধু বান্ধব গুলো আমাকে একেবারে সবসময় অ্যাক্টিভলি সাপোর্ট দিত। আর আমার ফ্যামিলি সাপোর্ট তো সবসময় আমার সাথে আছে। এইভাবে করে আলহামদুলিল্লাহ প্রথম 6টা মাস পরে আমি আবার নিজেকে আবার একটু ফিরাই পাইছি, নিজেকে আবার এটার সাথে অ্যাডজাস্ট করা। এবং আলহামদুলিল্লাহ এক চান্স আমার ফেজ এ কমপ্লিট, ফেজ বি 3 এভাবে করে আমি ফাইনাল আলহামদুলিল্লাহ পাস করছি। তো প্রত্যেকটা জায়গায় আসলে আমি আমার ফ্যামিলির ভূমিকাটা দেখছি। আমাদের দেখা যায় এখন যে সোসাইটি বা আমরা যে সোসাইটিতে বিলংস করতেছি, এই সোসাইটির মধ্যে আমাদের বিশেষ করে আমরা আমরা যে শ্রেণীটা আছি, আমরা আমাদের পূর্বেকার এবং বর্তমান মানে পূর্বেকার সোসাইটি বা আমাদের পূর্বে যারা বড় হয়েছে বা এখন যারা বড় হচ্ছে, এই দুইটা আমরা দেখতেছি। আমাদের পূর্বে যারা বড় হয়েছেন দেখা যাচ্ছে তাদের সাথে তাদের পারিবারিক যে অ্যাটাচমেন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং যাদের এই পারিবারিক অ্যাটাচমেন্টটা ভালো ছিল না,
এরা না কেরিয়ারে এসে খুব বেশি ভালো করতে পারতেছে না। কিন্তু হতাশার বিষয় হচ্ছে এখন যারা আবার বড় হচ্ছে, যাদেরকে আমরা আমাদের মানে পরবর্তী প্রজন্ম চিন্তা করতেছি, আমাদের নেক্সট জেনারেশন, এদের সাথে তাদের পারিবারিক বন্ডিংটা, পারিবারিক অ্যাটাচমেন্টটা এরকম খুব বেশি দেখা যাচ্ছে না। এখন সত্যি কথা কি, আমরা এটা নিয়েও আমি চিন্তায় আছি যে আসলে আমাদের এখন যারা বড় হচ্ছে তাদের সাথে তারা তো পারিবারিক গাইডলাইনটা কতটুকু নিচ্ছে, বা এটাকে কতটুকু তারা ইম্পর্টেন্সই দিচ্ছে, বা কেরিয়ারে এটা অ্যাকচুয়ালি কতটুকু ইফেক্ট ফেলবে, এটা একটা বড় প্রশ্নের বিষয়, বা এটা একটা চিন্তার বিষয় হচ্ছে আর কি। তো সব মিলে আমি আমার ফ্যামিলির সাপোর্টের কারণে, ফ্যামিলির অ্যাক্টিভ পার্টিসিপেশনের কারণে আলহামদুলিল্লাহ মনে করতেছি আমার যতটুকু আশা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার পরিবারটাই ছিল, এখন স্টিল এখনো আছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ রিফাত। জি। ওকে ভাইয়া, সো আমি ওইখানে আসলে আমার একটা পয়েন্ট অফ ভিউ বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আহ, আমি যদি ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা বলি, কিছুদিন আগে ভেবে আমাদের পেজেও অনেকে আমাদেরকে প্রশ্ন করছিলেন যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হাফেজি পড়াতে চাই বা মাদ্রাসায় পড়াতে চাই, বাট অনেকের কিন্তু একটা কনসার্ন থাকে যে এইসব পড়াশোনার পাশাপাশি আসলে জেনারেল লাইনের যে পড়াশোনা, হ্যাঁ, এই এই জিনিসটা আসলে কন্টিনিউ করা। সো একটা জিনিস যেটা বুঝলাম যে অনেকে আসলে কিন্তু এখন কনসার্ন মাদ্রাসা মানে ছেলে মেয়েদেরকে ইসলামিক এডুকেশন দিবে বা মাদ্রাসা এডুকেশনে পড়াশোনা করাবে, বাট অ্যাট দি এন্ড ওরা কিন্তু আবার ক্যারিয়ার নিয়েও একটু কনসার্ন থাকে। আমি ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথাই বলতে গিয়ে আমার এই জিনিসটা মাথায় আসছে, সেটা হচ্ছে আসলে আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন বা আপনি ওদেরকে আসলে মাদ্রাসায় পড়াশোনা করাতে চান, হ্যাঁ, এই ডিসিশন মেকারটা হচ্ছে এটা আপনাকেই নিতে হবে। কিন্তু আপনাকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে গার্জিয়ান হিসেবে, সেটা হচ্ছে আপনি যে ডিসিশনটাই নেন সেটা যাতে আলটিমেটলি তাকে মানে কোনো ক্ষতির মুখে ফেলে না দেয়। আমার একটা এক্সপিরিয়েন্স আমি বলি যে আমি যেহেতু আমরা হেফজখানায় পড়াশোনা করেছি, সো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে হেফজখানায় যখন কোনো নতুন স্টুডেন্ট আসে, হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে কিন্তু একদম একদম 95% স্টুডেন্ট আসে কিন্তু মানে ফ্যামিলি থেকে, মানে এই ডিসিশনটা ফ্যামিলি নিয়ে থাকে, নিজ থেকে আসে এরকম এক্সট্রিমলি রেয়ার কেস। সো দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে পড়াশোনাটা করতে চায় না, ওরা হাফিজি পড়তে চায় না বা মাদ্রাসায় পড়াশোনা করতে চায় না। সো তখন দেখা যায় ফ্যামিলি কিন্তু খুব জোরপূর্বক ওদেরকে আসলে ওই জায়গাটা থেকে রেখে দেয় যে না, আমরা কোনোভাবে আসলে মানতে রাজি না, তোমাকে এখানে থাকতেই হবে, পড়াশোনা করতেই হবে। সো আমার মনে হয় এখানে ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি হচ্ছে আসলে ওদের ইন্টারেস্টটা বোঝার চেষ্টা করা। অবশ্যই ছোটবেলায় তো আর আমরা ডিসিশন নিতে পারবো না আমরা কোথায় পড়বো কি পড়বো, এটা তো ফ্যামিলিই নিবে। বাট ফ্যামিলির কিন্তু আসলে অবশ্যই দেখা উচিত যে আমি আমার কোনো একটা পার্সোনাল ইন্টেনশন বা কোনো একটা পার্সোনাল ইন্টারেস্ট আমি অ্যাচিভ করতে গিয়ে আমার সন্তানের যাতে কোনো ক্ষতি হয়ে না যায়। আমি কিন্তু এই জিনিসটা অনেক বেশি দেখি, যারা হাফেজি পড়াশোনা করে ওরা কিন্তু দেখা যায় হাফেজ হতে হতে বা এই প্রসেসটা এত লং থাকে ওদের জন্য যে একটা সময় কিন্তু ওদের আর কোনো ক্যারিয়ার থাকে না। না দেখা যায় এরা বেসিক এডুকেশনটা পায়, হ্যাঁ, না দেখা যায় এরা হাফেজটাও ভালো করে হয়। সো দেখা যায় এক সময় ওরা আসলে আর কোনো দিকেই কোনো কিছু করার থাকে না, তখন তাদের আসলে ধর্ম বিক্রি করে খাওয়া হয়, বা হচ্ছে এরা এই যে বিভিন্ন জায়গায় দাওয়াত পড়ে, বা হচ্ছে এই যে আহ, কোনো রকম নলেজ ছাড়া ওয়াজের ময়দানে উঠে গিয়ে যদি কারো কণ্ঠ থাকে সো কল্ড, সো ওই কণ্ঠ দিয়ে অনেকেই তো ওয়াজের ময়দানে উঠে যায়। সো আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকে এবং একটা পয়েন্টে কোনো না কোনো সময় গিয়ে সন্তান কিন্তু আসলে এই জিনিসটা চিন্তা করে যে আমার মা বাবার কারণে হয়তো বা আজকে আমি এই জায়গাটা থেকে পিছিয়ে আছি, কারণ দেখেন ডিসিশন মেকার হচ্ছে প্যারেন্টস বা ফ্যামিলি। সো আমার মনে হয় এখানে ফ্যামিলিকে অনেক বেশি রেসপন্সিবল হওয়া উচিত যে আমি আসলে সন্তানের প্রত্যেকটা এইজকে ইউটিলাইজ করা। ফর এক্সাম্পল আমি আমার সন্তানরা একদম জন্মের পর থেকে 5-6 বছর পর্যন্ত আমি আসলে ওকে কীভাবে রাখবো, কোন এনভায়রনমেন্টে রাখবো, 6-7 বছর থেকে 10 বছর বা 12 বছর পর্যন্ত আমি ওকে কোন এনভায়রনমেন্টে রাখবো, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় মা বাবারও একটু স্টাডি করা উচিত, বোঝা উচিত, পড়াশোনা করা উচিত, এরপর ডিসিশনগুলো মেক করা উচিত। সো যাতে করে মানে সন্তান যাতে কখনো এমন হয়ে না যায় যে সে এদিকেও কিছু করতে পারলো না ওদিকেও কিছু করতে পারলো না, অথবা সে শুধু হাফেজ হলো, অনেক ভালো হাফেজ হলো, বাট সে কিন্তু আলটিমেটলি তার কোনো ক্যারিয়ার নাই। হ্যাঁ, বা আমি যদি এখন বলি আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে চান, হ্যাঁ, আপনার যদি ইন্টারেস্ট থাকে এটা যে আমি চাই আমার সন্তান একজন খুব ভালো স্কলার হবে, তাহলেও কিন্তু আপনার সন্তানের অনেক পড়াশোনা করা উচিত। এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে যে আহ, ডাক্তার হওয়ার জন্য যেভাবে আসলে অনেক রাত দিন পরিশ্রম করা লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে যেভাবে রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করা লাগে, একজন আলেম হতে গেলেও বা স্কলার হতে গেলে কিন্তু রাত দিন পড়াশোনা করা লাগে। সো আমার মনে হয় আপনি অনেক স্কলারদের সাথে আসলে উঠা বসা করেন, আপনি এই জিনিসটা হয়তো ওদের মধ্যে অবজার্ভ করে থাকবেন যে ওরা কিন্তু খুব পড়াশোনার মধ্যে থাকে অলওয়েজ। হ্যাঁ, কারণ দেখেন একজন স্কলার কিন্তু সে একটা স্টেটমেন্ট দেয়, হ্যাঁ, স্কলারকে অনেকেই ফলো করে,
একজন ইসলামিক স্কলারকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে, তার কথাগুলোকে তারা খুব সিরিয়াসলি নেয়। সো স্টেজে উঠে এসে কি কথাটা বলবে, কোন আন্দাজে বলবে, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি, এবং এনাফ রিসার্চ এবং নলেজের মানে বেসিসে কিন্তু আসলে এই কথাগুলো বলা উচিত। একই সাথে একজন স্কলারের মধ্যে আসলে পার্সোনালিটি থাকতে হবে, হ্যাঁ, তার মধ্যে একটা ভালো নলেজ থাকতে হবে। সো এগুলো কিন্তু ডেভেলপ হয় সে যদি পড়াশোনা করে, সে যদি বিভিন্ন ইনস্টিটিউটে যায়, ঠিকমতো সে জেনারেল কারিকুলামে সে যদি পড়াশোনা করে বা মাদ্রাসার পড়াশোনাটা যদি সঠিকভাবে করে। হ্যাঁ, সো আমার মনে হয় হাফেজ হোক বা মাদ্রাসায় পড়াশোনা করুক, মা বাবার আসলে এই জায়গাটাতে খুব বেশি সচেতন হওয়া উচিত, যাতে আমার ছেলে লাইফে ভালো কিছু করতে পারে, বেটার কিছু করতে পারে, যাতে সে এমনটা না হয় যে সে আর ডাক্তার ইঞ্জিনিয়ার তো হতে পারবে না, বা সে কোনো সাধারণ কোনো প্রাইভেট কোম্পানিতেও সে কাজ করতে পারবে না। হ্যাঁ, দেখা যাবে সে আলটিমেটলি আসলে আর কিছুই না। সো স্যার আমার মনে আপনার হয় সাথে, এটা। হ্যাঁ, জি আপনার জি সাথে ভাইয়া, আমি জি ভাইয়া। হ্যাঁ, আপনার সাথে আমি একটু সংযুক্তি দিই। আসলে এই বিষয়টা আপনি যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট। আমরা মানে ফোর্স করে অ্যাকচুয়ালি মানে কিছু তো আদায় করা যায় না। যে কোনো জিনিসই, যে কোনো উদ্দেশ্য বা যে কোনো অ্যাচিভমেন্ট ইউনিল্যাটারাল হয় না, এটা বাইল্যাটারাল হয়, দ্বিপাক্ষিক এখানে একটা অংশগ্রহণ থাকে। তো সে একদম সেম টাইম আমাদের আহ, যে আমরা যে কেরিয়ার বা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের সন্তান আসলে কিভাবে কিরকম হবে, একটা বয়স পর্যন্ত সে হয়তো বুঝতে পারবে না, তখন তার টোটাল ডিসিশন মেকার আমি। এবং আমি যেটা ডিসিশন নিচ্ছি সে অনুযায়ী তাকে কিন্তু এরকম এনভায়রনমেন্ট, তাকে এরকম সাপোর্ট, সব ধরনের লজিস্টিক বা যাই লাগে ওই ধরনের সাপোর্ট গুলো দিয়ে তাকে কিন্তু আবার তৈরি করতে হবে। Excuse me। এরপরে হচ্ছে আরেকটা যে ইস্যু, যে ওই সময়টা পর্যন্ত, যখন পর্যন্ত সে নিজে নিজে ডিসিশন নিতে পারে না, ওই পর্যন্ত আমি তাকে সময় দিলাম, সাপোর্ট দিলাম, কিন্তু দেখা যায় যদি ওই পর্যন্ত তাকে আমি গড়ে তুলতে পারি, এরপরে তার যে কেরিয়ারটা হয়, সেটা আলেম হোক বা সেটা জেনারেল যে কোনো সাবজেক্টই হোক, মাদ্রাসা থেকে যে উঠে আসে, বিশেষ করে হেফজখানা থেকে যে উঠে আসে, এখানে আমি আমার মানে জাস্ট একটা আমার কাছে মনে হয় আর কি, আমি যে একটু শেয়ার করি। অথবা এটার পাশাপাশি যদি কেউ যৌথ পরিবার থেকে উঠে আসে, সে এই জায়গাটাতে খুব ভালো করতে পারে। তার পরিবার যদি তাকে ভালো একটা গাইডলাইন দেয়, এবং সে যখন ডিসিশন নেওয়ার মতো বা বুঝার মতো সক্ষমতা হয়, এই দুইয়ের কম্বিনেশন যদি হয়, তখন সে একটা ভালো আপনার কেরিয়ার চুজ করতে পারে এবং কেরিয়ারে ভালো একটা রেজাল্ট দিতে পারে। ডিউ টু, আপনি দেখেন যে হেফজখানা থাকে, সে মেন্টালি অনেক স্ট্রং থাকে। প্রথম দিকে তার কিছু লিমিটেশন থাকে, ওই যে বললাম যে প্রথম একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকে, এনভায়রনমেন্টটা তার ফেভারে থাকে না, অনেক কিছুই তার জন্য আহ, একটু বিটার থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ সে যখন এই জিনিসটা সে ওভারকাম করে ফেলে, তখন কিন্তু এই সময়টাতে সে নিজেকে মানসিকভাবে অনেক শক্ত করে ফেলছে এবং অনেক কিছু সে হজম করার মতো তার, সে নিজেকে ওইরকম পটেনশিয়ালিটি ক্রিয়েট করে ফেলছে, সে হয়তো নিজেই জানে না। এরপরে এইভাবে করে যদি হিফজের ওই সময়টা, বা হিফজের ওই সময়টা যদি কোনো কারণে সে হাফেজ হলো না, সমস্যা নাই, সে তো কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতেছে, সমস্যা নাই। দেখা গেছে আমি আর আমার ছেলেটাকে হাফেজ বানাইতে পারতেছি না, কোনো কারণে সে ইয়াদ বা তার মেমোরাইজেশনের যে ক্যাপাসিটি সেটা একটু উইক, তাহলে আমি আর ওইদিকে ফোর্স না করে তাকে আস্তে আস্তে আমি মাদ্রাসার যে আলেমের দিকে আমি আস্তে আস্তে তাকে কনভার্ট করার চেষ্টা করি। ওইটা ওই ওই যে চেষ্টাটা করতেছি, সেটার জন্য আমার ওকে আর যে সাপোর্ট গুলো দেওয়া দরকার সেটা যদি আমি দিই, দেখা যাবে আলহামদুলিল্লাহ সে এখানে খুব ভালো করবে। কারণ এই যে মানসিকভাবে তার যে, সে যে স্ট্রং থাকে এবং যে কোনো জিনিসের যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে আপনার আহ, আপনার নিজে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সে তুলে ধরতে পারে, এবং এই পরিস্থিতিগুলো নিজের মধ্যে সে এনগালফ করে নেওয়ার যে ক্যাপাসিটি, এটা কিন্তু ইউজুয়ালি দেখা যায় যারা অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করে আসে, বা যেটা সাধারণত দেখা যায়, এই ধরনের ওই ওদের মধ্যে এটার একটু ল্যাকেন্সি থাকে। তো মাদ্রাসার স্টুডেন্টরা যদি চায়, আল্লাহ রহমতে এই জায়গাটাতে তারা খুব ভালো করতে পারে। ইভেন কি, যেমন এই যে মেডিকেলের কথাটা বললাম, মেডিকেলেও আমার যদি আমি, আমাকে মেডিকেলে প্রথম 6 মাস দেখা গেছে আমার জার্নিটা খুব বেশি ভালো ছিল না। মানে ভালো ছিল না কারণ আমার জন্য এটা টোটালি একটা নিউ এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট আমার জন্য একটা মানে খুব আপনার কঠিন হয়ে গেছিল, কন্টাকীর্ণ একটা পথ হয়ে গেছিল। তবে ওই যে হেফজখানায় আমার মানসিক যে আমি স্ট্রং হয়ে গেছিলাম মেন্টালি, ওই জিনিসটা আমাকে এখানে খুব ভালো সাপোর্ট দিছে। ফ্যামিলি তো অবশ্যই আছে। আমি দেখেছি আমার, এখন আসলে এটা একটা দুর্ভাগ্যবশত বলতে হয়, আমার সাথে যারা আমাদের ব্যাচমেট ছিল এরকম অনেকে আছে মেডিকেলে, এবং দেশের স্বনামধন্য কলেজগুলো থেকে পড়াশোনা করে যারা আমাদের সাথে অ্যাডমিশন নিছে, এজ লাইক আপনার দেশের একদম প্রথম সারির কলেজগুলো থেকে যারা পড়াশোনা করে আসছে, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছে, এরকম অনেকে আছে এখনো তাদের গ্রাজুয়েশনটা অর্থাৎ এমবিবিএসটা কমপ্লিট করতে পারে নাই। তো আমি এই জায়গায় যেটা দেখলাম, যে অ্যাকচুয়ালি ওরা মানসিকভাবে একটু দুর্বল, যারা জেনারেল লাইন থেকে আসতেছে, সবাই না, কিছু কিছু। এরা যদি দেখা যেত আমাদের মতো হ্যাফসখানা থেকে তারা আসতো,
দেখা যেত কি তাদের এই ধরনের সমস্যাটা থাকতো না, তাদের একটা পরিশ্রম করার মন মানসিকতা থাকতো, পরিশ্রমের মেন্টালিটি থাকতো এবং ফাঁকিবাজি মেন্টালিটিটা থাকলেও কিন্তু মূল কাজটা করে তারপরে ফাঁকিবাজি বা দুষ্টামিটা করা। তো দেখা গেছে এই মেডিকেলের মধ্যে যারাই ঝরে পড়তেছে, মানে হেফসখানা জার্নিটা প্রথম দিকে যেরকম অনেকে হাফেজ হইতে পারে না, মেডিকেলের জার্নিটাও ঠিক এরকম। অনেকেই মেডিকেলের এই জায়গাটাতে টিকতে পারে না। এটা হয়তো আপনারা অনেকে জানেন, ব্যাপার পত্রিকা পড়লে দেখবেন এখানে যে ফ্রাস্ট্রেশন অনেক থাকে, এখানে অনেক ডিপ্রেশন থাকে মেডিকেলের স্টুডেন্টদের মধ্যে। এবং এখানে সুইসাইডাল রেট, বাংলাদেশে যদি স্টুডেন্টদের মধ্যে সুইসাইডের বিষয়টা নিয়ে স্টাডি করা হয় তখন দেখা যাবে মেডিকেলের মধ্যে এটার একটা মানে বড় একটা অ্যামাউন্ট মেডিকেল স্টুডেন্টদের মধ্যে সুইসাইডের প্রবণতাটা থাকে। এটার একমাত্র কারণ হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় যে এরা মানসিকভাবে খুব বেশি শক্ত না। আসলে মানসিকভাবে শক্ত না থাকার ফলেই তো সে মানসিক বিষণ্ণতা, ডিপ্রেশন, এরপরে তার মধ্যে ফ্রাস্ট্রেশন ডেভেলপ করে সে একটা সুইসাইডাল অ্যাটেম্পে চলে যায়। তো হেফসখানার মতো এই মেডিকেলের লাইফটা তো এরকম আসে। আমার সাথে আমাদের এক বন্ধু ছিল, সেও আপনার মাদ্রাসার থেকে পড়াশোনা করা, এবং ওর নাম হচ্ছে ডক্টর ইসমাইল আজহারি। সে খুব রিনাউন মেডিকেল জগতে। সে আমার চেয়ে মানসিকভাবে স্ট্রং ছিল ইসমাইল আজহারি। আলহামদুলিল্লাহ আমি যখন মানে ভেঙে পড়তাম সে আমাকে সহযোগিতা করতো, আবার আমিও তাকে করতাম, এইভাবে করে এখনো আমাদের পড়াশোনা চলে, একজন আরেকজনকে আমরা সাপোর্ট দিই। তো আমরা যেভাবে বা মফস্বলের একটা স্কুল কলেজ থেকে আসা স্টুডেন্ট যেভাবে মেডিকেল আগায় গেছে, ঢাকা শহরের বড় স্বনামধন্য কলেজগুলোর থেকে আসা স্টুডেন্টরা মানে অনেকের মধ্যে ওইরকম আগাইতে পারে নাই, এবং অনেকে এরকম আছে যারা এখনো এমবিবিএসটা পাস করতে পারেনি, তাদের মধ্যে মাঝে মধ্যে এই আপনার এই ফ্রাস্ট্রেশনটা ডেভেলপ করছে, মেন্টালি তারা উইক হয়ে গেছে। তো মাদ্রাসার ছাত্রদের এই যে আপনি যেটা বলছিলেন যে আসলে কেরিয়ারে হতাশা বা সো কল্ড হয়ে যাওয়া, আসলে সো কল্ড হওয়া যদি আপনার ফ্যামিলি গাইডলাইনটা সঠিকভাবে দিতে পারি, এবং আমার বুঝ হওয়ার পর থেকে আমি যদি ফ্যামিলির গাইডলাইনটা সঠিকভাবে নিতে পারি, এই দুইয়ের কম্বিনেশন যদি ঠিক মতো করতে পারি, একটা চমৎকার রেজাল্ট আসবে মাদ্রাসা স্টুডেন্টদের থেকে। এক্স্যাক্টলি ভাইয়া। সো এই কথাগুলো আসলে আমরা আমাদের অডিয়েন্স, আই থিঙ্ক অডিয়েন্স অপেক্ষা করছিল। সো অ্যান্ড আমাদের এখানে যারা প্যারেন্টস আছেন স্পেশালি ওদেরকে হয়তো অনেক বেশি হেল্প করবে, এবং যারা ইউথ আছেন তাদেরকেও অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড আমি এটা আসলে অলওয়েজ বলি, কোরআন হাফেজ হওয়াটা আসলে এটা অনেক বেস্ট একটা ব্যাপার এবং গ্রেট একটা ব্যাপার, বাট এটা মাস্ট হ্যাভ কোনো কিছু না। বাট পড়াশোনাটা কিন্তু আসলে মাস্ট হ্যাভ। সো এমন কোনো কিছু আসলে প্যারেন্টস বা গার্জিয়ানদের করা উচিত না যেটার কারণে আসলে সন্তান পরবর্তীতে আসলে খুব ম্যাসিভলি সাফার করে। ওকে, সো আমরা এখন একটু আমাদের অডিয়েন্সের সাথে একটু ইন্টারাকশনে যেতে চাই। অডিয়েন্সের মধ্যে অনেকে অলরেডি আমাদেরকে প্রশ্ন করা শুরু করেছেন। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা করতে থাকবেন, আমরা প্রশ্নগুলো নিচ্ছি। সো আমাদেরকে হচ্ছে একদম ফার্স্টে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ তাশরিফ ভাই। ভাইয়া যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে হিপস করে ডাক্তারি পড়তে গিয়ে কি কোনো প্রশ্ন বা বাধার সম্মুখীন হয়েছেন কিনা? অর্থাৎ হেফজখানা থেকে আপনি যখন সুইচ করলেন ডাক্তারিতে তখন আসলে কোনো বাধা আসছিল কিনা, বা কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন কিনা? তারপর হচ্ছে হিফস মানে পড়াশোনা করার পরে আপনি বর্তমানে এখন আসলে কিভাবে আপনার এই হিফস জার্নিটা আপনার এই প্রফেশনের পাশাপাশি কিভাবে আসলে মেনটেন করে যাচ্ছেন? সো এটা একটু যদি অ্যান্সার করেন। জি, এটা আমি যখন ডাক্তারিতে পড়তেছিলাম বা পড়ার যে ডিসিশন নিছি, তখন আমার মধ্যে এই ধরনের একটা ইন্টারনালি একটা কোশ্চেন অ্যারাইজ করতো যে আসলে আমি যদি হাফেজ হই, এরপর আমি হিফসটা কিভাবে ধরে রাখবো বা তারাবিটা কিভাবে পড়াবো, বা আমি দুইটা কিভাবে ধরে রাখতে পারবো, এই ধরনের মানে আমিও নিজে মানসিকভাবে একটু এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যেতাম যে আসলে আমার নেক্সট যে সময়টা এটা কিভাবে পাস হবে। তো আমি আব্দুল্লাহ তাসরিফ ভাই, আপনাকে আমি বলতে চাই আসলে বাধার সম্মুখীন যেটা হিপস করে ডাক্তারি পড়তে গিয়ে কোনো প্রশ্নের বাধা বা সম্মুখীন হয়েছেন কিনা, অ্যাকচুয়ালি প্রশ্নটা অ্যাকচুয়ালি এখানে সরকারের যে কারিকুলাম, আপনি যদি কারিকুলাম অনুযায়ী আগাই যান, যে দাখিল দিয়ে আলিমের পরে মেডিকেলে অ্যাডমিশন হইতে যান, সেক্ষেত্রে বাধার অ্যাকচুয়ালি কোনো সুযোগ নাই, যেহেতু এটা একটা সরকারি আহ নীতিমালার আলোকে আপনি যাচ্ছেন। তো আপনাকে এখানে কেউ বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি দেয় সেটা ইন্টেনশনালি, বাট মানে লজিক্যালি কোনো সুযোগ নাই। আচ্ছা, হিফসখানা হিফসটা কোরআন মনে রাখার যে বিষয়টা আপনি এখানে বলেন মেনটেন করা, অ্যাকচুয়ালি এটা খুব ইজি, খুব জটিল কোনো বিষয় না। একজন হাফেজ সে একটা পারা পড়তে সর্বোচ্চ আমার মনে হয় 15 থেকে 20 মিনিট তার লাগে। এক পারা কোরআন শরীফ পড়তে তার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে। আফটার সালাতুল ফাজর, সে সালাতুল ফাজরের পরে সে যদি 15 থেকে 20 মিনিট একটা পারার জন্য ব্যয় করে, 15 থেকে 20 মিনিট একটা পারার জন্য সে যদি ব্যয় করে, এটা তার জন্য কোনো চ্যালেঞ্জিং বিষয় না। সে যে অনায়াসে কোরআনুল কারীম একেবারে ঠোঁটস্থ রাখতে পারবে, হেফজখানা যেভাবে মানে আপনার এটা কোরআনুল কারীম যেভাবে সে হেফজখানা মেমোরি করে রাখছিল। কারণ হচ্ছে আপনারা জানেন ফজরের পরে ওই টাইমটা একেবারে মাইন্ডটা খুব রিফ্রেশ থাকে। ওই টাইমটাতে
আমাদের মেমোরাইজেশনের যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি স্ট্রং থাকে। ওই টাইমটাতে আমি যদি এক পারা করি, কোরআন শরীফ পড়ি, চললে আমার 15 থেকে 20 মিনিট সময় দিব আমি কোরআন কারিমের জন্য। যদি এর চেয়ে বেশি দিতে পারি তাহলে 2 পারা পড়লাম, আমার 30 মিনিট সময়, বা 40-45 মিনিট সময় দিলে আমি 3 পারা পড়লাম। যেই দিন সময় বেশি থাকে সেদিন আমি একটু বেশি পড়লাম। কিন্তু আপনি যদি রেগুলার ফজরের নামাজটা ডিউ টাইমে পড়ে ওই টাইমটার ঠিক পরপরই আপনি যদি চেষ্টা করেন যে 1 থেকে 1.5 পারা কোরআন কারিম নিয়মিত পড়বেন, জাস্ট 15 থেকে 20 মিনিট সময় ব্যয় করবেন, আপনার জন্য কোরআন কারিম মনে রাখা, হেফজের ইয়াদ ঠিক রাখা কোনো ব্যাপারই না, একেবারে ইজি একটা বিষয়। আর বাদাস হিফস যে জার্নিটা, বা আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা মেডিকেলে গেলে নতুন একটা এনভায়রনমেন্ট আসে। এটা যে কোনো এনভায়রনমেন্টে, আপনি একটা জব সুইচ করে একটা জবে গেলে, যে কোনো এনভায়রনমেন্টে আপনি একটা মাদ্রাসা থেকে আরেকটা মাদ্রাসা যান, একটা হেফখানা থেকে আরেকটা হেফখানা যান, নিউ এনভায়রনমেন্ট, নিউ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ওভারকাম করার মতো একজন হাফেজের সেই সক্ষমতা অবশ্যই আমার মনে হয় আছে, এবং সে চাইলে এটা খুব স্মুথলি এটাকে সে ওভারকাম করতে পারে। ওকে, সো আমিও আসলে ব্যাপারটার সাথে এগ্রি করি। আমার মনে হয় ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। প্র্যাকটিসে থাকলে এটা আসলে যে কোনো ক্যারিয়ারের পাশাপাশি আসলে কন্টিনিউ করা যায়। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে প্রশ্ন করছেন জুবাইদুল হক মুনতাহিন ভাই। ওনার কথা হচ্ছে আলিম আর মেডিকেল প্রিপারেশন কিভাবে একসাথে নিয়েছেন, দয়া করে বলবেন। জি, ধন্যবাদ। আসলে যখন আমি দাখিল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার মধ্যে কিউরিওসিটিটা ছিল যে যদি মেডিকেলে ভর্তি হই, তখন আমি আসলে প্রিপারেশনটা কিভাবে নিব, মেডিকেলের অ্যাডমিশন টেস্ট বা মেডিকেলে পড়াশোনা। তো আলিমের জানেন আমি এখন বর্তমান নিউ কারিকুলামের কি অবস্থা আমরা ঠিক জানি না। তবে আমাদের ওই সময় আলিমের আমাদের সায়েন্সের যে ফিজিক্স, কেমিস্ট্রি, আইদার বায়োলজি অথবা হায়ার ম্যাথ, 4টা সাবজেক্টের মধ্যে আমরা 3টা পড়তে পারতাম। অপশনাল সাবজেক্ট 2টার থেকে যে কোনো একটা আমাদেরকে নিতে হতো, যে আপনি হয় হায়ার ম্যাথ নিবেন অথবা আপনি বায়োলজি নিবেন। তো এখানে আপনার এই সময়টা ওইটাই ছিল খুব ইম্পর্টেন্ট। আপনার ওই ডিসিশন, ওই আলিমের সময় আপনি সিদ্ধান্ত, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি অ্যাকচুয়ালি মেডিকেল বা এই সায়েন্সের এই সাবজেক্টগুলোর দিকে যাবেন, মেডিকেল অ্যাসপেক্টের সাবজেক্টগুলোর দিকে যাবেন, নাকি আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টের সাবজেক্টগুলোর দিকে যাবেন। সেক্ষেত্রে যদি আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাইতে চান, সে আপনি তখন হায়ার ম্যাথ নিবেন। আর বায়োলজি, আপনি মেডিকেলের দিকে যেতে চাইলে বায়োলজিটা নেবেন। বায়োলজি নেওয়ার পরে আমরা আমরা তখন এইভাবেই আমরা বায়োলজি সিলেক্ট করছিলাম, এবং আমার থার্ড সাবজেক্ট যেটা বা অপশনাল সাবজেক্ট বায়োলজি ছিল। এরপরে আলহামদুলিল্লাহ আলিম পাশ করার পরে আমার যে আমার মেডিকেল যে কোচিং সেন্টার গুলো থাকে, নিজের ব্যক্তিগত পড়াশোনার পাশাপাশি আমি একটা কোচিং সেন্টারে পরীক্ষা দিছি, নিয়মিত পরীক্ষা দিতাম আর কি, মডেল টেস্ট গুলোতে অ্যাটেন্ড করা। আর পুরা 2 বছর আলিমের 2টা বছর তো আপনি পড়াশোনা ছিল। আর বায়োলজি সাবজেক্টটা খুব বেশি জটিল না, এটা বইটাও খুব বেশি বড় না, এটা খুব ইজিলি যদি একজন হাফেজ চান খুব সহজে সে আয়ত্ত করে নিতে পারেন। ফিজিক্স কেমিস্ট্রিতে একটু তাকে মেহনত একটু বেশি দিতে হয়, কিন্তু বায়োলজিতে তো মেহনত দেওয়া লাগে না, হায়ার ম্যাথও একটু মেহনত দিতে হয়। তো সেক্ষেত্রে মানে জার্নিটা অনেকটা ইজি ডাক্তারদের জন্য, ডাক্তার হওয়ার জন্য হাফেজে কোরআনদের জার্নিটা অনেকটা ইজি, যদি সঠিক ওয়েতে ক্লিকটা করা হয়। এটা হচ্ছে আর কি আমার পরামর্শ। ওকে, সো আমরা হচ্ছে নতুন কোনো প্রশ্ন নাই আমাদের। সো আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন আসতে পারি, সেটা হচ্ছে সো আপনি মাদ্রাসার কমিউনিটির সাথে কিন্তু অনেক ক্লোজলি কানেক্টেড। আপনি মাদ্রাসায় পড়াশোনা করে আসছেন এবং এখনও কিন্তু আপনি আসলে এই কমিউনিটির একটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। ব্যাপারটা এমন না, আমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে একটা ব্যাপার হয় কি, আমরা মাদ্রাসা থেকে মানে চলে আসতে চাই, যে না এই কমিউনিটির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। অ্যান্ড এক্স্যাক্টলি কিন্তু মানুষ এই কথাটাই বলে। আমার খুব রিসেন্ট ইন্টারাকশন ছিলাম বিভিন্ন জায়গায়, যখন ইভেন্টে যাই তখন দেখলাম যে খুব ভালো ভালো মাদ্রাসা স্টুডেন্টরা ওরা আমাদেরকে বলছে যে আমরা আসলে আর মাদ্রাসায় থাকতে চাই না, মাদ্রাসায় পড়াশোনা করতে চাই না, মানে আমরা জাস্ট ওয়ে খুঁজতেছি কিভাবে আমরা মাদ্রাসা থেকে একদম বের হয়ে যাব। সো এরকম আসলে কিছু ব্যাপার থাকে। সো আপনি মাদ্রাসায় পড়াশোনা করলেন, এখনো হচ্ছে আপনি মাদ্রাসা কমিউনিটির সাথে খুব ক্লোজলি কানেক্টেড। সো এখন আপনার যে পেশাটা, এই পেশাতে কিন্তু আপনাকে আসলে সব ধর্মের সব শ্রেণী পেশার মানুষের সাথে আপনাকে আসলে ডিল করতে হয়, ঠিক আছে? সো আমরা মাদ্রাসা কমিউনিটির মানুষরা কিন্তু একটা নিজস্ব বাউন্ডারির মধ্যে থাকি অলওয়েজ। হ্যাঁ, আমাদের মাদ্রাসা, হুজুর, পড়াশোনা, হ্যাঁ আমাদের নিজস্ব একটা কমিউনিটি, একটা বাউন্ডারি আমরা সেট করে ফেলেছি, আমরা সেটার মধ্যে থাকি। বাট আপনি আসলে এই বাউন্ডারির বাইরে গিয়ে একদম সব শ্রেণী পেশার মানুষের সাথে আপনি আসলে কাজ করেন এখন। সো এই মানে এই গণ্ডি থেকে বের হয়ে এখন সবার সাথে মিশে কাজ করা, এই ব্যাপারটাকে আসলে আপনি এখন কিভাবে উপভোগ করছেন বা কিভাবে আপনি ব্যাপারটাকে দেখছেন, এবং এটা আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য? এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে এটা এরকম না যে পৃথিবীর মধ্যে আমিই প্রথম। হ্যাঁ, এটা আমাদের আগের যারা মনীষী ছিলেন, আপনি যদি আমাদের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাহমাতাল লিল আলামিন হিসেবে, আমাদের জন্য আইডল হিসেবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলটা দেখি, অথবা সাহাবে কেরামের লাইফস্টাইলটা দেখি, অথবা আমরা খেলাফার সময়ে খলিফাদের লাইফস্টাইলটা যদি দেখি, শুধু তাই না, আমরা যে ইসলামিক যে ইতিহাসে আমাদের যারা ঐতিহাসিক যারা ব্যক্তিরা আছেন, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী, বা এই ওনাদের লাইফস্টাইলটাও যদি দেখি, আপনি দেখবেন এই ব্যক্তিগুলার প্রাথমিক, বা ইবনে সিনার কথাও বলি, আল জাবেরের কথাও বলি, প্রাথমিক বুনিয়াদী শিক্ষা মাদ্রাসা ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাও যদি বলি, তো প্রাথমিক বুনিয়াদী শিক্ষা মাদ্রাসা বা এই আঙ্গিকে তারা পড়াশোনা করেছেন, এবং একটা পর্যায়ে যে ওনারা পৃথিবীর সমস্ত শ্রেণীর মানুষের সাথে ওনারা মিশতেন। এবং এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হায়াতে জিন্দিগি আমাদেরকে এটাই ইন্ডিকেট করে, আমাদেরকে এইভাবে আসলে চলতে হবে। এখন মাদ্রাসার স্টুডেন্টরা যদি এই বিষয়টা মানে ওয়াকিফল না হয়, তারা এটা নিয়ে যদি অবগত না হয়, নিজেদের মধ্যে যদি কনসার্ন না হয়, এটা অ্যাকচুয়ালি আমাদের লিমিটেশন। আমরা আমরা জেনারেল মাস পিপলের সাথে মিশতে পারছি না, বা আমরা নিজেদেরকে আইসোলেটেড করে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্যর্থতা। এর সাথে একটা জিনিস আমরা একটু যুক্ত করি, সেটা হচ্ছে আমাদের যে বর্তমান যে তরুণ সমাজ, বিশেষ করে সেটা মাদ্রাসা স্টুডেন্ট হোক অথবা অন্য যে কোনো স্টুডেন্টই হোক, এই আমাদের এই তরুণ সমাজ বা এখন যারা বড় হচ্ছেন, কিশোর থেকে যুবকের দিকে যাচ্ছেন, এই সময়টাতে দেখা যায় একটা ফ্রাস্ট্রেশন ইস্যু কাজ করে। আবার আমাকে মানে আমার আগে যিনি পড়াশোনা করেছেন, ওনার কি অবস্থা, এই টোটাল একটা এনভায়রনমেন্ট আমাদের এই আশেপাশে চারপাশ দেখে আমরা কিন্তু অনেক কিছু নিজেদেরকে ওইভাবে চিন্তা করি। তো এখন দেখা যায় আমাদের যিনি আগে পড়াশোনা করেছেন, বা উনি হয়তো ফাঁকিবাজি করে পড়াশোনা করছে, বা উনি ওনার ওই যে আপনার কথা বলেন সোকল একটা বক্তা বা এই ধরনের কিছু না, কোনো খুব বেশি মানে আমরা স্কলার বলতে যেটা মিন করি এরকম কোনো আলেম না উনি, বা কোনো স্কলার না। তখন আমরা অ্যাকচুয়ালি তাকে দেখে আমাদের ফিউচার চিন্তা করি, যার ফলে দেখা গেছে আমি তো তাকে দেখতেছি হতাশ। এখন ওর হতাশা দেখে আমার নিজের মধ্যে হতাশা বিলংস করতেছে, যে এ তো লাইফে কিছু করতে পারে না, তাহলে তো আমিও হয়তো এরকম কিছু একটা হবো। বিষয়টা আসলে এরকম না। এটার বাইরে এসে, আপনার ওই সারাউন্ডিং এরিয়ার বাইরে এসে আপনাকে চিন্তা করতে হবে। আপনার পড়াশোনার পাশাপাশি আপনি একটু যান না, আপনার ক্যাম্পাসের বাইরে আরেকটা ক্যাম্পাসে যান, হাঁটেন। আপনার মসজিদের বাইরে আরেকটা মসজিদে যে একটু নামাজ পড়েন মাঝে মাঝে। আপনি আপনার এনভায়রনমেন্টের বাইরে যে আরেকটা এনভায়রনমেন্টের একটু আপনি ফ্লেভার নেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন আপনার চিন্তা শক্তির প্রখরতা যেটা, সেটাও বাড়বে। পাশাপাশি আপনার মধ্যে যদি কোনো ধরনের ন্যারোনেস বা এই ধরনের কোনো ইস্যু থাকে, এটাও আপনার মধ্যে ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি মাইন্ডটা যখন আপনার ব্রড হবে, চিন্তা ভাবনাটাও ব্রড হয়ে যাবে, এবং এই ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন, হতাশা, এগুলো তখন আর কিছু আসবে না। আর মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এটা তো খুব ইজি। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলটাও যদি আমরা দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মক্কা থেকে মদিনায় আসার পরে মানে শুধুমাত্র কি উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে নিয়ে বিজি ছিলেন না, উনি মুসলমানদের বাইরেও আর যারা নন মুসলিম কমিউনিটি আছে তাদের সাথে উনি একটা সহাবস্থান কিভাবে করা যায়, কিভাবে চুক্তি করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন। এবং মাদ্রাসার স্টুডেন্টরা এই ক্ষেত্রে একটা বেস্ট এক্সাম্পল হতে পারে, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিটা ভালোভাবে স্টাডি করে এবং ওইটাকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে, এবং নিজেদের লাইফে কিছুটা হলেও ইমপ্লিমেন্টেশন করতে পারে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের সাথে বা তার চারপাশের মানুষদের সাথে সে মিশতে পারবে। এবং মিশার ফলে আমাদের এই সোসাইটিতে মাদ্রাসা স্টুডেন্ট সম্পর্কে আমাদের যে একটা ট্যাবু টাইপের যে ধারণা, বা মাদ্রাসা স্টুডেন্ট সম্পর্কে আমাদের যে একটা নেগেটিভ, সবার ক্ষেত্রে না কিছুটা যে ধারণা, এটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কি, আমরা নিজেদেরকে আমরা আইসোলেটেড করে ফেলতেছি, আমরা নিজেদেরকে মাস পিপল থেকে দূরে সরাই নিচ্ছি। এটা আমাদের অ্যাকচুয়ালি লিমিটেশন। এই জায়গাটা থেকে যদি আমরা একটু চেঞ্জ হতে পারি, বা নিজেদের একটু মডিফিকেশনে নিয়ে যেতে পারি, এবং আমাদের যারা জুনিয়র আছে তারাও যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারে, আমাদের যারা সম্মানিত ওস্তাদগণ আছেন ওনারাও যদি এইভাবে আমাদেরকে গাইডলাইন দিতে পারে, আমার মনে হয় না এটা কোনো একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা আলহামদুলিল্লাহ, মানুষের সাথে মিশা, মানুষের সাথে কথা বলতে পারা, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত এবং মুসলমানদের একটা বৈশিষ্ট্য। আমি যদি মানুষের সাথে না মিশি, আমি কিভাবে আমার মেসেজ আরেকজনের কাছে পৌঁছাবো, আমি দিনের দাওয়াত কিভাবে দিব? অথবা আমি যে কোনো একটা যদি জব করি, প্রত্যেকটা জবে একটা টার্গেট থাকে। জবে একটা সার্ভিস ওরিয়েন্টেড হোক বা যে কোনো ওরিয়েন্টেড হোক, একটা টার্গেট থাকে। তো আপনি টার্গেট অ্যাচিভ করতে গেলে আপনাকে কি করতে হবে, মানুষের অর্থাৎ প্রোডাক্টিভিটি আপনাকে আনতে হবে। প্রোডাক্টিভিটি আনতে গেলে আপনাকে মানুষের সাথে কানেকশন বাড়াইতে হবে। অর্থাৎ আপনার যদি কানেক্টিভিটি না বাড়ে, তাহলে তো আপনার তো প্রোডাক্টিভিটি বাড়বে না। আর মাদ্রাসা স্টুডেন্টরা এই জিনিসটা খুব ভালোভাবে চাইলে সক্ষম, যে এই জিনিসটাতে তারা মানুষের সাথে নিজেদের কানেকশন বাড়ানো, নিজেদের কানেক্টিভিটি বাড়ানো, এবং আলটিমেটলি কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে তারা নিজেদেরকে একটা পটেনশিয়াল প্রোডাকশন হিসাবে নিজেদেরকে সোসাইটিতে এস্টাবলিশ করতে পারবে। তো মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এটা খুব ইজি ইনশাআল্লাহ। আশা করি অনেকে বুঝতে পারছেন এই বিষয়টা।
এক্স্যাক্টলি ভাইয়া। সো আমি কিন্তু আমাদের পেজ থেকে, আপনারা যারা দার্স ফর ইউথকে আসলে নিয়মিত ফলো করেন, আপনারা দেখবেন আমরা খুব রিসেন্টলি কিন্তু কিছু কন্টেন্ট আমরা পোস্ট করছি। আমাদের কন্টেন্ট রাইটাররা কিন্তু নিয়মিত লেখালেখি করার চেষ্টা করছেন। সো আমাদের এই মুহূর্তে আমাদের কন্টেন্টের একটা প্রাইমারি কনসার্ন কিন্তু এটা, যে আসলে মাদ্রাসা স্টুডেন্টরা আসলে কিভাবে, বা আপনি যে আপনার এই অ্যান্সারটা শুরু করলেন, যে বড় বড় ব্যক্তিরা সবাই কিন্তু আসলে মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন বা মাদ্রাসায় পড়াশোনা করে এসেছেন। সো এই ব্যাপারগুলো কিন্তু দেখলাম যে আমাদের যে কন্টেন্ট রাইটারদের যে কন্টেন্টগুলো, ওগুলো তো উঠে আসছে। যেমন আমি খুব অ্যামেজড ছিলাম একটা ব্যাপার জানার পর, যে ইবনে সিনা উনি কিন্তু আসলে একজন কোরআনে হাফেজ, এবং উনি একজন পিওর মাদ্রাসা স্টুডেন্ট, বাট উনি কিন্তু আজকে পুরো ওয়ার্ল্ডের জন্য একটা আইডল ডাক্তারদের জন্য। সো আমাদের একজন খুব ইম্পর্ট্যান্ট সিনিয়র ভাই আমাদের এখানে কমেন্টও করেছেন, সেটা মেবি উনি আপনার কিছু স্মৃতি বলতে চাচ্ছেন, যে একসাথে তারাবির ইন্টারভিউ দেওয়া, কিতাবখানা একসাথে পড়া, অসংখ্য স্মৃতি আছে। আচ্ছা, সো ভাইয়া কিন্তু এখানে আসলে ওই পয়েন্টটা নিয়ে আসছেন, আমি এই জন্য ওনার এই ওপিনিয়নটা সামনে আনলাম। সেটা হচ্ছে আগেরকার দিনে একজন হাফেজ একসাথে অসংখ্য জ্ঞান বিজ্ঞানের সকল শাখা, আইন সহ ইসলামী বিষয়ে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু এই ধারণা থেকে ইহুদিদের গোপন ষড়যন্ত্র বিদিশরা নতুন নিয়ম করে হাফেজ আলেমদের পিছিয়ে দিল। সো আমার মনে হয় এই ব্যাপারটা আসলেই ট্রু। সেটা হচ্ছে আমাদের আমরা যদি ওই ইতিহাসগুলো দেখি, আপনারা আমাদের পেজে গেলে পাবেন যে ইবনে সিনা, তারপর হচ্ছে আমাদের আল খাওয়ারিজমি, ওরা আসলে খুব কি বলবো, খুব ইম্পর্টেন্ট কিছু এলিমেন্ট আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এবং এটা ইনফরমেশন টেকনোলজি, ম্যাথমেটিক্স, হ্যাঁ, মেডিকেল সায়েন্স, সব কিছুতে কিন্তু আসলে মাদ্রাসা স্টুডেন্টদের খুব মানে রিমার্কেবল কন্ট্রিবিউশন আছে। সো আমরা কেন জানি না এখন মনে করি যে আমাদের কাজ হচ্ছে এখন শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে একটা মসজিদে চাকরি নিব, প্রত্যেক শুক্রবারে জুমা পড়াবো, আর হচ্ছে ওয়াজ মাহফিল করব, এতটুকু। বাট এটাও কিন্তু একটা ভালো পেশা। ব্যাপারটা এমন না যে জুমা পড়ানোটা খারাপ বা ওয়াজ মাহফিল করা খারাপ। নো, আমি কিন্তু একটু আগে ওটাই বলছিলাম যে একজন স্কলারের কিন্তু আসলে অনেক কি থাকে, অনেক দায়িত্ব থাকে, দায়িত্ব এবং থাকে। সেও কিন্তু খুব রেসপন্সিবল পার্সন হতে হয়। এখন আপনি যদি স্কলারও হতে চান, আপনি অবশ্যই জুমা পড়াবেন। স্কলার মানে আপনাকে অবশ্যই কোথাও আপনার একটা এমন জায়গা থাকতে হবে যেখান থেকে আপনি একটা কমিউনিটিকে প্রত্যেক সপ্তাহে একবার আপনি ওদেরকে কি বলবেন, ওদেরকে কিছু গাইডেন্স দিবেন সোসাইটি বুঝে বা সিচুয়েশন বুঝে। সো জুমা পড়ানো এটা অনেক অনেক মহান একটা কাজ। একই সাথে ওয়াজ মাহফিল করা কিন্তু অনেক ভালো একটা কাজ, যদি আপনি সেটাকে ওইভাবে করেন। সেটার জন্য কিন্তু আপনাকে আসলে অনেক পড়াশোনা করতে হবে এবং ম্যাস পিপলের সাথে মিশতে হবে। আপনি যদি মনে করেন আচ্ছা আমি হুজুর, আমি কারোর সাথে মিশবো না, কোনো ধর্মের মানুষের সাথে মিশবো না, আমি কারো প্রবলেম শুনবো না, তাহলে ওই যে আপনি যেটা বললেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটা যদি আমরা দেখি, উনি তো সবার সাথে মিশে গেছেন, তাহলে আমরা কেন আমাদেরকে আইসোলেটেড করছি? উনি সব শ্রেণী পেশার মানুষ, উনি সব ধর্মের মানুষের কথা শুনে আসতেন, এবং সেজন্যই কিন্তু উনি আসলে একটা পুরো এত বিশাল কমিউনিটি উনি বিল্ড করতে পেরেছেন। সো আমার মনে হয় এটা অনেক বড় একটা লার্নিং মাদ্রাসা স্টুডেন্ট আজকে যারা আপনারা এখানে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যে এটা আমাদের সাইড থেকে একটা সাজেশন, যে আপনারা নিজেদেরকে আইসোলেটেড করবেন না প্লিজ। মানে আপনাদের উচিত সমাজের বিভিন্ন পেশাগুলো আপনাদেরকে এক্সপ্লোর করা উচিত, মানুষের সাথে মেশা উচিত, সবার সাথে উঠা বসা করা উচিত। তাহলে কিন্তু আসলে আপনার ব্রেনটা আস্তে আস্তে ওপেন হওয়া শুরু করবে, আপনি এক্সপ্লোর করা শুরু করবেন। হ্যাঁ, আপনার সবকিছু আসলে ওভারঅল ডেভেলপমেন্ট হওয়া শুরু করবে। ওকে, সো আমি আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি মাদ্রাসা থেকে পড়াশোনা করে যে ডাক্তারটা হলেন, আমাদের যারা অডিয়েন্স আজকে আমাদেরকে এখানে দেখছে, তাদের মধ্যে যারা মাদ্রাসা স্টুডেন্ট আছে, তারা যদি এখন ডাক্তার হতে চায়, তাদের জন্য আপনি আসলে কি গাইডেন্সটা দিবেন? ওদের কি করা উচিত, আসলে কিভাবে শুরু করা উচিত? জি, এটা আমি কিছুক্ষণ আগে আমরা অবশ্য একটু বলেছিলাম যে আলিমের পাশাপাশি যে ইস্যুটা আসছিল, আমরা 9-10 এ মাস্ট সায়েন্স থাকতে হবে। এখন কারিকুলাম, বর্তমানে আপডেট কারিকুলাম সম্পর্কে আমি আপডেট না। এক্ষেত্রে যদি গ্যাপ না থাকে, আগের কারিকুলামে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আলিমে অবশ্যই সায়েন্স থাকতে হবে, এবং থার্ড সাবজেক্ট যেটা অপশনাল সাবজেক্ট, সেটা অবশ্যই আপনার বায়োলজি থাকা লাগবে। এটা হচ্ছে আপনার দাখিলের। সেম আলিমের মধ্যেও আপনি মাদ্রাসার সাবজেক্টগুলোর পাশাপাশি কোরআন হাদিস এগুলোর পাশাপাশি আপনার সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকবে, ওখানে আপনি থার্ড সাবজেক্ট হিসাবে আপনি বায়োলজি নেবেন। বায়োলজি নিয়ে আপনি মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করবেন, এবং সেখানে ইনশাল্লাহ যদি সরকারিতে উত্তীর্ণ হন, সরকারিতে উত্তীর্ণ হবেন। আর যদি না হতে পারেন, তখন প্রাইভেটে পড়ার জন্য মিনিমাম একটা নাম্বার তুলতে হয়। সেই নাম্বারটা তুলে আপনি প্রাইভেটও চাইলে অ্যাডমিশন নিতে পারেন আর কি। এটা আহ, একদম একেবারে ইজি একটা ওয়ে, যে দাখিলে আপনার সায়েন্স থাকতে হবে, সাথে থার্ড সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টটা অবশ্যই বায়োলজি থাকতে হবে। আলিম সেম, আপনার মাদ্রাসা সাবজেক্টগুলোর পাশাপাশি, ম্যান্ডেটরি সাবজেক্টগুলোর পাশাপাশি আপনি সায়েন্স থাকতে হবে, পাশাপাশি আপনার বায়োলজিটা থাকতে হবে, এবং মাস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এবং প্রাইভেটে পড়ার জন্য
সরকারি তো আলহামদুলিল্লাহ, সরকারি তো যে নাম্বার সেটা পাইলে তো আপনি সরকারিতে পড়লেন এবং মেডিকেল কলেজের সিলেকশনটা সেভাবে দিলেন। যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রাইভেটের নাম্বারটা মাস্ট নিতে হবে। মাস্ট প্রাইভেটের নাম্বারটা যদি পান, মানে অর্থাৎ যে নাম্বারটা মিনিমাম অবটেন করতে হবে, ওই নাম্বারটা পাইলেই আপনি প্রাইভেটও পড়ার মতো সক্ষমতা আপনার হবে। এক্ষেত্রে পরিবারের সহযোগিতা নিয়ে আপনি প্রাইভেটে ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। ওকে ভাইয়া, সো আই থিঙ্ক আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা একটা খুব বেসিক ভালো ধারণা পাবে যে কিভাবে ওদের জার্নিটা আসলে শুরু করতে পারে যদি ওরা ডাক্তার হতে চায়। সো আমি হচ্ছে এখন একটু মানে আপনি যেহেতু একজন ডাক্তার, সো আপনার কাছ থেকে এই কোয়েশ্চেনটা আসলে না করলেই না। সেটা হচ্ছে যে কোনো লাইফে আমরা যখন অনেক ডিসিশন মেক করি, আমরা ডিসাইড করি আমরা ডাক্তার হব, হাফেজ হব, বা আমরা একজন স্কলার হব, ইসলামিক স্কলার হব। সো যে কোনো অ্যাচিভমেন্টের জন্য আসলে লাইফস্টাইল জিনিসটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট, স্পেশালি হেলদি লাইফস্টাইল। এবং হেলদি লাইফস্টাইল বলতে আসলে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কি মনে করেন, কি সাজেস্ট করবেন? অ্যাকচুয়ালি আপনি যেটা যে কোনো পয়েন্ট অফ, মানে পয়েন্ট অফ ভিউ, আমার তো প্রত্যেকটা লাইফে একটা স্পেসিফিক উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য, মানে যে সৈয়দ হাসান আল বান্নাকে আমরা অনেকে চিনি, যে মিশরের ইখওয়ানুল মুসলিমিনের যিনি ফাউন্ডার ছিলেন। ওনার একটা কথা আছে যে অতীতের অনুশোচনা, ভবিষ্যতের রঙিন স্বপ্ন, বর্তমানের এলোমেলো জীবন, এটা হচ্ছে একটা বেকুবে জিন্দেগি। অর্থাৎ উদ্দেশ্যহীন কোনো গন্তব্য, এটা তো আমাদের কখনো হতে পারে না। তো আপনি যখন একটা উদ্দেশ্য, স্পেসিফিক একটা এইম নিয়ে আপনার লাইফের যাত্রাটা শুরু করবেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়, তখন সেই এইমটা ইমপ্লিমেন্ট করার জন্য, সেই এইমটা বাস্তবায়ন করার জন্য আপনার লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখা গেছে আপনি বলতেছেন আপনি মেডিকেল অ্যাডমিশন নেবেন, কিন্তু আপনি পড়াশোনা করতেছেন না। আপনি যেটা যে সাবজেক্ট নেওয়ার কথা আলিমে এবং দাখিলে, সায়েন্সও নেন নাই, তাহলে তো এটা কোনোভাবে সম্ভব না। আপনি কোনো অবস্থায় মেডিকেল অ্যাডমিশন টেস্টই দিতে পারবেন না, ভর্তি হতে অনেক পরের ইস্যু। তো এভাবে করে আপনাকে প্রত্যেকটা জায়গায় হেলদি লাইফস্টাইল, মানে এই রুটিন মাফিক একটা টার্গেট অ্যাচিভ করার জন্য রুটিন মাফিক লাইফে চলে যেতে হবে। রুটিন মাফিক লাইফের মধ্যে আমরা যদি রসুল সাল্লাহ সাল্লামের হাতে জিন্দগি দেখি, যে হায়াতে জিন্দগি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে জিন্দগি বা কোরআন কারিমের যদি আমরা কয়েকটা আয়াত পর্যন্ত, যেমন ওজা আল্লাহ না উমাকুম সুবাতা, ওজা আল্লাহ লাইলা লিবাসা, ওজা আল্লাহ নাহারা মাআশা, আমরা আসলে এগুলো নিয়ে যদি একটু দেখি, একটু চিন্তা করে দেখি, একটু মাদ্রাসার স্টুডেন্ট বা একজন হাফেজ, এটা এই আয়াতগুলো সবাই জানে। কেন লাইফস্টাইলটা বলার আগে আয়াতগুলো বললাম? দেখা যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি না সোসাইটির ট্রেন্ডসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যারা নতুন করে বড় হচ্ছে বা আমরা যারা এখন এই সময়টাতে আছি, আমরা এতটা বিশেষ করে ভার্চুয়াল জগতের সাথে নিজেদেরকে মানে অ্যাটাচ করে ফেলতেছি। আমাদের যে কখন রাত হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন ফজর চলে যাচ্ছে, কখন জোহর চলে যাচ্ছে, মানে ইভিনিং কখন হচ্ছে, মর্নিং কখন হচ্ছে, আমরা অনেকে অনেক কিছু বুঝতেছি না। সালাতের ওয়াক্তের বিষয় তো আমরা একেবারে বেখেয়াল হয়ে যাচ্ছি। তো এই ইস্যুগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এমনি এমনি বলে নাই, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা, এগুলো এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বলে নাই। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিতে আমাদের সামনে আল্লাহ রাসূল বা আল্লাহ এমনি এমনি উপস্থাপন করে নাই, নিশ্চয়ই কোনো একটা ইস্যু আছে। তো আল্লাহ জানতেন বা আল্লাহ রাব্বুল আলামিন জানে যে তার বান্দারা এরকম করবে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিটা আমাদের কাছে একটা আইডিয়াল লাইফস্টাইল হিসেবে উপস্থাপন করা। এবং আইডিয়াল লাইফস্টাইল উপস্থাপন করার মধ্যে এটা মিন করে, আমি যদি একেবারে বেসিকলি, মানে একদম রসুল্লাহর হায়াতে জিন্দগি পুরাটা যদি আমি সম্পূর্ণ নিতে নাও পারি, তাও যদি আমরা এইভাবে চিন্তা করি যে রাতের ঘুমটা রাতে যাব, দিনের কাজটা দিনে করব, অর্থাৎ দিনের কাজ আমি দিনে করব, রাতটাকে আমি ঘুমানোর জন্য বানাবো, আমার ফিক্সড করে নিব, এবং সালাদটা 5 ওয়াক্ত রেগুলারলি পড়বো ডিউ টাইমে, তাহলেও কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল হয়ে যায়। কারণ রিসেন্টলি আপনাকে আমি একটা গবেষণা বলি, সেটা হচ্ছে এটা দক্ষিণ কোরিয়া একটা ইউনিভার্সিটির, এটা একটা একটা জার্নালে আসছে। বিষয়টা হচ্ছে এরকম যে যারা নিয়মিত রাতে সঠিকভাবে ঘুমায় এবং আর্লি টু বেড আর্লি টু রাইজ, অর্থাৎ আগে ঘুমাই যায়, দ্রুত সূর্য উদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যায় বা তার আগে ঘুম থেকে উঠে যায়, যেটাকে আমরা সুবহ সাদিক বলছি। এই দুই, তাদের ইউনিভার্সিটির 2 শ্রেণীর স্টুডেন্টের মধ্যে তারা এটা একটা গবেষণা করছে। গবেষণা দেখা যাচ্ছে এই লাইফস্টাইলটা যারা লিড করতো, অর্থাৎ যারা দ্রুত ঘুমাইতো এবং দ্রুত ঘুম থেকে উঠে যেত, তাদের মধ্যে দেখা গেছে যে প্রোডাকশন রেট, পড়াশোনার সাকসেস রেট, কেরিয়ারে তাদের অ্যাচিভমেন্ট সবকিছু বেশি। আর যারা অনিয়মিত ঘুমাইতো, অনিয়মিত লাইফ লিড করতো, প্রত্যেকটা জিনিসে তারা এলোমেলো করে ফেলতেছে, তাদের প্রোডাকশন রেট ওই যারা নিয়মিত ঘুমাতো এবং দ্রুত ঘুম থেকে উঠতো তাদের তুলনায় কম, এবং তাদের মানে মৃত্যুর বা গড় আয়ুর যে বিষয়টা, সেটাও তাদের তুলনায় কম। এবং একটা ইস্যু বলি, যে আপনি যদি শুধুমাত্র টার্গেট অ্যাচিভ বা কেরিয়ারে ভালো করার বিষয়টা শুধু এটা পর্যন্ত না রেখে যদি আমরা একটু ব্রডলি চিন্তা করি, আপনি আমাদের যে হিউম্যান বডি যে কোনো সময় অসুস্থ হতে পারে। তো যারা অনিয়মিত চলাফেরা করে বা এই যে বিশেষ করে রাতে যদি আপনি না ঘুমান ঠিক মতো,
আমাদের যে সমাজে এখন সবচেয়ে বেশি, যেটা একটা মানে মহামারীর মতো ম্যাসিভলি অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে আমরা রাতে এখন আর ঘুমাই না। আমরা রাতে 3টা 4টার দিকে ঘুমাইতে যাই, সারা রাত মোবাইল টিভি বা অন্য কোনো আমরা ভার্চুয়াল জগতের সাথে নিজেদেরকে অ্যাটাচ করে ফেলতেছি। আমাদের দেখা যায় বডিতে আমাদের একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালের কাজ হচ্ছে, এটার নাম হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন কেমিক্যালের মূল কাজ হচ্ছে আমাদের বডিতে অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে। অর্থাৎ বডিতে যদি কোনো গ্রোথ হয়, অ্যাবনর্মাল কোনো গ্রোথ হয়, কোনো একটা মাস বা কোনো একটা টিস্যু হয়, তখন সেই টিস্যুটাকে সে প্রিভেন্ট করে আপনার বডিটাকে সেফ রাখে এই মেলাটোনিন হরমোনটা। এর মূল কাজ হচ্ছে সে রাতের বেলা, অর্থাৎ ডার্কের মধ্যে সে আপনার প্রোডাকশন হয়, ডার্কের মধ্যে বডিতে সিক্রেশন হয় তার, এবং লাইট যখন বা ডে লাইট যখন হয় তখন সে আপনার বডিতে আবার হারাই যায়। তাহলে তার মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে বডিতে ক্যান্সার হতে দিবে না, একেবারে যদি আমরা সহজ ভাষায় বলি। আর সে কখন আসে? সে বডিতে আসে রাতের বেলা, আর দিনের বেলা সে বডিতে আসে না। অর্থাৎ তার সিক্রেশনটা হয় আপনার যখন অন্ধকার থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের বেলা এমনি এমনি ঘুমাইতে বলে না। কেন ঘুমাইতে বলছে? ও যে আল্লাহ নাউমাকুম সুবাতা ও যে আল্লাহ লাইলা লিবাসা, কেন আল্লাহ রাতকে আমাদের বিছানা স্বরূপ বানাইছে? কেন মুসলমানদেরকে বা পুরো বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন রাতের বেলা ঘুমাইতে বলতেছে, রাতকে কেন বিছানা স্বরূপ বানাইছে আল্লাহ বলতেছে? কারণ হচ্ছে ওই টাইমটাতে আপনি যখন ঘুমাবেন, আপনার লাইট থাকবে না, অন্ধকার থাকবে। অন্ধকার থাকার ফলে কি হচ্ছে, আপনার ওই মেলাটোনিন হরমোনটা সিক্রেট হচ্ছে। মেলাটোনিন হরমোনটা যখন সিক্রেট হয়, বডিতে ছোটখাটো যদি কোথাও ক্যান্সারের কোনো একটা সাবস্টেন্স বা কোনো ধরনের কোনো গ্রোথ আসে, এই মেলাটোনিন হরমোনটা সেটাকে সাপ্রেস করে রাখতেছে, বডিটাকে সেভ করে দিচ্ছে। কিন্তু এখন আমি যখন রাতে ঘুমাচ্ছি না, আমার একটা বডিটাকে আমি জাগ্রত রাখতেছি, মেলাটোনিন হরমোনের সিক্রেশনটা আমি কমাই দিচ্ছি। এবং এই যে লাইট জ্বালাই, আমরা তো যারা জাগ্রত থাকি, হয় মোবাইল টিভি, মোবাইলের স্ক্রিনের আলো অথবা লাইটের আলো, যে কোনো একটা জিনিস তখন থাকে। মেলাটোনিন হরমোনটা যেহেতু অন্ধকারে সিক্রেট হয়, তখন সে আর সিক্রেট হইতে পারতেছে না। এবং আলটিমেটলি কি হচ্ছে, সে দিনের বেলাও সিক্রেট তো আলোর কারণে হচ্ছে না, রাতের বেলাও সিক্রেট হতে পারতেছে না। তাহলে আপনার বডিতে অ্যান্টি ক্যান্সারাস যে সাবস্টেন্স গুলা ছিল, এটা একটা আপনি প্রিভেন্ট করে দিলেন, অর্থাৎ ক্যান্সার হওয়ার প্রবণতাটাকে আপনি বাড়াই দিলেন। তো আলটিমেটলি আপনি নিজেকে কিন্তু নন কমিউনিকেবল একটা ডিজিজের দিকে আরো বেশি ঝুঁকাই দিলেন। পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যে ক্যান্সারের পাশাপাশি হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলো তো একেবারে হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আলটিমেটলি কি হচ্ছে, একটা মানে অনিয়মিত বা আনহেলদি লাইফস্টাইল লিড করার কারণে আপনি শুধু নিজের ক্যারিয়ারটা ক্ষতিগ্রস্ত করছেন না, আপনি নিজের শরীরটাকে ক্ষতিগ্রস্ত করতেছেন। এবং একটা আপনার মানে টোটাল মৃত্যুটা আমাদের, মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু অপমৃত্যু বা এরকম অসুস্থতা জনিত মৃত্যু আমাদের কারোই কাম্য থাকে না। সেটা আমার নিজের হোক, অথবা আমাদের কোনো আত্মীয় স্বজন হোক, অথবা আমাদের পরিবারের বা কোনো কাছের মানুষের হোক। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের এই অনিয়মিত লাইফস্টাইল আমাদেরকে শুধুমাত্র কেরিয়ারে পড়াশোনায় ক্ষতিগ্রস্ত করছে না, টোটালি আমাদের পুরা লাইফের প্যাটার্নটাই চেঞ্জ করে দিচ্ছে। ইভেন আমাদের মৃত্যুর যে স্বাভাবিক মৃত্যুর যে প্যাটার্ন, সেটাও পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে। আশা করতেছি আমরা বিষয়টা বুঝাইতে পারছি আমাদের যারা এখানে দর্শক আছেন তাদেরকে। এক্স্যাক্টলি ভাইয়া। সো আপনি আসলে অনেক ইন ডিটেলস এর ব্যাপারটা আলোচনা করলেন, ধন্যবাদ এর জন্য। অ্যান্ড আমার কাছে আসলে মনে হয় যে আপনি যেসব কথা বললেন, আমি মোটামুটি এগুলো নিয়ে অনেক পড়াশোনা করার কারণে আমি অনেকটা আসলে রিলেট করতে পারছিলাম। সো আমার কাছে মনে হয় ওই যে আমরা একটু আগে কথা বলছিলাম মনোবল নিয়ে বা মানসিকভাবে একটু স্ট্রং হওয়া নিয়ে, আমার মনে হয় এগুলোও লাইফস্টাইলের সাথে আসলে কানেক্টেড অনেকভাবে। কারণ হচ্ছে দেখেন, আমাদের ভেতরে যে কেমিক্যালগুলোর কথা আপনি বললেন, এগুলো যখন প্রপারলি রিলিজ হয়, হ্যাঁ, আমাদের বডি যখন একদম প্রপারলি ফাংশন করে, ঠিক টাইমে ঘুমানোর কারণে, খাওয়া দাওয়া করার কারণে, সো তখন আমরা কিন্তু আসলে অনেক এনার্জাইজড থাকি। হ্যাঁ, আমাদের যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ হই। হ্যাঁ, আমাদের ব্রেন অনেক শার্প থাকে। অ্যান্ড আমরা আসলে খুব যে কোনো সিচুয়েশন আমাদের মনোবলটা অনেক স্ট্রং থাকে। সো আমরা অনেক সময় মনে করি যে আসলে এগুলোর সাথে এই লাইফস্টাইলের আসলে কোনো কানেকশন নাই। বাট আমার কাছে আসলে মনে হয় যে না, এটা আসলে খুব স্ট্রংলি কানেক্টেড। মানে একজন, ওই যে আপনি তো অলরেডি রিসার্চের কথা বললেন, যে যারা আসলে প্রপারলি ঘুম, খাওয়া দাওয়া এসব করে, তারা কিন্তু আসলে অন্যদের চাইতে সব কিছুতে ভালো, পজিটিভ ব্যাপারগুলোতে সবচেয়ে ওরা বেশি এগিয়ে থাকে। আমি স্পেসিফিকলি ঘুমটা এই জন্য আনলাম, আমার কাছে মনে হয় বর্তমান সময় আমরা সবচেয়ে বেশি অবিচার করছি ঘুমের প্রতি। আমাদের শরীরের মধ্যে আমরা সবচেয়ে বেশি অভিযোগটা আমরা ঘুমের প্রতি করতেছি, এবং ঘুমটা আমরা আমাদের মতো ঘুমাচ্ছি। বেসিক্যালি ঘুমটা যেখানে রাতে যাওয়ার কথা, সেই ঘুমটা আমরা রাতে না যেয়ে ঘুমের প্রতি সবচেয়ে বেশি অবিচার করছি। আর পাশাপাশি তো আমাদের যে ইস্যুটা আপনি আনলেন, মানে মেন্টালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো তো অবশ্যই আছে, যার কারণে আমি ঘুমটা একটু বেশি এখানে মেনশন করছি। হ্যাঁ, না, এক্স্যাক্টলি। আমার কাছে তো আসলে পার্সোনালি মনে হয়, আমি জানি না এটা আসলে, আমি তো কোনো ডাক্তার না, বাট আমার মনে হয়
আমি যতটুকু, যেহেতু আমিও মাঝখানে বেশ ডাক্তারদের সাথে আমার খুব ভালো একটা কমিউনিকেশন হয়, যেহেতু আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, সো আমি অনেক লং টাইম, প্রায় 1.5 বছর মতো হসপিটালের ব্যাপার স্যাপারগুলোর সাথে কানেক্টেড। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার কাছেও এটা মনে হলো যে মেবি ঘুম এবং খাওয়া দাওয়া এই দুইটা জিনিস যদি কেউ আসলে প্রপারলি করে, সে তাহলে আসলে অনেক মেন্টাল এবং ফিজিক্যাল ডিজিজ থেকে কিন্তু সে রক্ষা পাবে। আমার রাইট। কাছে আসলে এটা মনে হয় যে কারণ আমি দেখি মানুষের যে কোনো প্রবলেমই হোক, ডাক্তাররা কিন্তু অলওয়েজ বলে যে আপনি ঘুমান ঠিক মতো, পেশেন্টকে ঘুমাইতে দেন। সো আমার মনে হয় এটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আসলে এই ব্যাপারটা উঠিয়ে আনলাম, যেহেতু আমাদের মাদ্রাসার স্টুডেন্ট বা যে কোনো আজকে আমাদের সাথে যারা জয়েন করেছে, এই জিনিসটা আসলে খুব রিলেটেড সবার সাথে। এই জন্য বাট আমরা একটু আবার আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের ব্যাপারে ব্যাক যাই। সেটা হচ্ছে আমার আপনার কাছে একটা প্রশ্ন, অ্যান্ড এইটা মেবি আপনার একটা ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, আমার ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, অডিয়েন্সে যারা আছে তাদের হয়তো বা ডিফারেন্ট একটা অপিনিয়ন থাকতে পারে। সেটা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টরা একটা ডিফারেন্ট কমিউনিটি থেকে উঠে আসে বা একটা ডিফারেন্ট লাইফ স্টাইলে ওরা আসলে বড় হয়, হ্যাঁ। সো মাদ্রাসার স্টুডেন্টরা যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশাগুলা বা আইটি রিলেটেড যে সাবজেক্ট আছে এগুলো যাতে তারা পড়াশোনা করতে পারে প্রপারলি, হ্যাঁ। এই জন্য আমাদের নিজেদের একটা, মানে আমাদের নিজেদের অথরিটি থেকে বিল্ড করা একটা ইউনিভার্সিটি থাকা বা একটা প্রতিষ্ঠান থাকা, এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা আসলে উচিত কিনা, এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? বিষয়টা চমৎকার আসলে। মানে আপাত দৃষ্টিতে শুনতে এটা আহ, আমার কাছে মনে হচ্ছে আর কি, শুনতে অনেকটা মানে ভালো মনে হচ্ছে, কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন যে আসলে আপনি বলতেছেন মাদ্রাসা কমিউনিটির জন্য একটা নিজস্ব ইউনিভার্সিটি বা নিজস্ব একটা টেকনিক্যাল অর্গানাইজেশন বা একটা মেডিকেল, এই ধরনের কিছু একটা হয়তো, বা মানে এটা জাস্ট মাদ্রাসা স্টুডেন্টদের জন্য থাকবে। আসলে যদি এই প্রতিষ্ঠানটা আমি করি, এই প্রতিষ্ঠানটা আমি আসলে কাকে দিয়ে চালাবো, এটা তো একটা প্রশ্ন, তাই না? যিনি চালাবেন উনি তো নিশ্চয়ই মাদ্রাসা থেকে উঠে আসছে এরকম না, উনি অন্য কোনো মানে জেনারেল কোন একটা কারিকুলাম থেকে পড়াশোনা করে আসে, ওই লাইনে এক্সপার্ট হয়ে তারপর আমার অর্গানাইজেশনটার লিডিং দিবেন। তাহলে এই ক্ষেত্রে তো আমার একটা লিমিটেশনের বিষয় দাঁড়াচ্ছে। তো আসলে আমার কাছে মনে হয় এরকমটা না করে যদি আমরা মাদ্রাসা স্টুডেন্টদেরকে এখন বর্তমানে যে সরকারের আরাবিক ইসলামিক ইউনিভার্সিটি আছে, আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, এরপরে তো আপনার বুয়েটে, রুয়েটে, কুয়েটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলা, মেডিকেলে পড়ার তো যথেষ্ট সরকার মানে আমাদের যে শিক্ষা কারিকুলাম অপরচুনিটিস আছে, এবং এইটাকে আমি প্রপারলি কিভাবে কাজে লাগাইতে পারি এবং এখানে আমার অবস্থানটা কিভাবে আরো পাকাপোক্ত করতে পারি এবং এখানে আমার কিভাবে কমিউনিটি আরো বেশি বেশি আমি বিল্ড আপ করতে পারি, এটার আগ পর্যন্ত আমার মিনিমাম যে পড়াশোনাটা দরকার সেটা যদি আমি সঠিকভাবে করতে পারি, করতে পারলে দেখা যাবে কি, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে দেখা গেছে এই বছর 2000 স্টুডেন্ট নতুন করে অ্যাডমিশন নিবে। এর মধ্যে আমাদের মাদ্রাসার স্টুডেন্টরাই যদি আলহামদুলিল্লাহ 1500 চান্স পেয়ে যায় 2000-এর মধ্যে, তারা তাদের যোগ্যতার বলে প্রপার গাইডলাইন অনুযায়ী পরীক্ষা দিয়ে যদি তারা চান্স পেয়ে যায়, তাহলে আমার নতুন ইউনিভার্সিটি তার দরকার নাই। এবং এই জায়গাটাতে আমার অবস্থানটা মানুষ, সমগ্র বিশ্ব দেখবে যে আসলে এখানে বাংলাদেশের কারিকুলামে যারা মাদ্রাসাতে পড়াশোনা করে আসতেছে, এরা জেনারেল লাইনের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ তাদেরকে টপকিয়ে তারা দেখা যাচ্ছে মানে মানে কোনো কোটাতেও না, তারা তাদের যোগ্যতার বলে সে ইউনিভার্সিটির বেশিরভাগ সিটগুলো সে দখল করে নিচ্ছে। মেডিকেলে আপনি সেভাবে চিন্তা করতে পারেন, প্রত্যেকটা আপনি ইউনিভার্সিটি লেভেলে বা আপনি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আপনি এভাবে চিন্তা করতে পারেন। তাতে করে আলটিমেটলি হবে কি, আমি মাদ্রাসার স্টুডেন্টদের যে যে যোগ্যতা, তাদের যে পটেনশিয়াল, তাদের যে ক্যাপাসিটি, সেটা আমি জাতির সামনে তুলে ধরতে পারতেছি, পুরো বিশ্বব্যাপী তুলে ধরতে পারতেছি। কিন্তু আমার জন্য যদি আলাদা একটা আইসোলেটেড একটা অর্গানাইজেশন হয়, অ্যাকচুয়ালি তখন একটা প্রশ্ন থেকে যায় যে অ্যাকচুয়ালি অর্গানাইজেশন গুলো কারা চালাচ্ছে, বা এই অর্গানাইজেশন গুলোতে কিভাবে ঢুকতেছে, এটার কারিকুলামটা কি, অনেক ধরনের ব্লা 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 কোশ্চেন আসতে পারে। তো আসলে আমার মনে হয় ওইটার চেয়ে যদি এরকমটা হয়, এটা আর একটু আপনার মানে সাস্টেনেবল একটা মানে প্রপোজাল হইতে পারে যে বর্তমান যে কারিকুলামটা আছে এখানে আমি আমার নিজের যোগ্যতার বলে নিজের অবস্থানটাকে আরো শক্তিশালী করি। আশা করি বুঝতে পারতেছেন। যেমন এটার সাথে আমি একটা উদাহরণ দিই, যেমন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ যারা এবছরে দেখবেন যে মাদ্রাসাতে যারা পরীক্ষা দিছে, এ প্লাসের সংখ্যা কিন্তু মাদ্রাসা থেকে, দাখিলের মধ্যে মাদ্রাসা থেকেই বেশি। আলিমের মধ্যে সামনে তালিম পরীক্ষা, আশা করতেছি হয়তো তারা মাদ্রাসা স্টুডেন্টরা চেষ্টা করলে এখানেও তারা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু এই যে মাদ্রাসা স্টুডেন্টরা এখানেও বেশি এ প্লাস পাচ্ছে বা আলিমও বেশি এ প্লাস পাচ্ছে দাখিল আলিমে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতেছে যে এদের খাতাগুলা কারা কাটে। তো অ্যাকচুয়ালি তো আমি নিজেকে আলাদা মানে আমার জন্য আইসোলেটেড জায়গায় নিজেকে এস্টাবলিশমেন্ট করাচ্ছে, নিজেকে এনরোল করাচ্ছে, আমি যদি আমার বিরোধী যারা অথবা
আমার এনভায়রনমেন্টের বাইরে যারা, তাদের ওখানে যে আমি নিজেকে মানে এস্টাবলিশ করতে পারি, নিজেকে আমি এনরোল করতে পারি, এটা আমার মনে হয় মাদ্রাসা স্টুডেন্টের জন্য আরো বেশি মানে একটা সাস্টেনেবল একটা রেজাল্ট হইতে পারে। ওকে, সো আমি কিন্তু আসলে আপনার কাছ থেকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পেলাম আজকে। সেটা হচ্ছে, এটা আসলেই ট্রু যে আমরা যদি আসলে সবার সাথে মিশে একই ইনস্টিটিউশনে গিয়ে যদি পড়াশোনা না করি বা ওখানে যদি আমরা কম্পিট না করি, তাহলে আমরা আমাদের ক্রেডিবিলিটি আসলে কিভাবে বোঝাবো। সো এটা আসলে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, এবং আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পেলাম। সো আমাদের কাছেও আসলে মনে হয়, এখন মনে হচ্ছে যে আসলে ব্যাপারটা এরকম, আমাদের আসলে সবার সাথে মিশে বা সবাই যেখানে আসলে অ্যাপ্লাই করে বা যেখানে কম্পিট করে ওই জায়গাটাতে আসলে আমাদের অ্যাপ্লাই করে কম্পিট করা উচিত। আচ্ছা, তাহলে আমি হয়তো বা আপনার আমরা সাথে ইয়ে করতে ছোট্ট পারবো। করে একটু একটু সংযুক্ত জি, দিই। জি, জি। ওকে, ওকে। সরি, সরি ফর ইন্টারাপশন। মানে না, না, না ভাইয়া মাদ্রাসার বলেন। স্টুডেন্টরা তো শুধুমাত্র মানে কেরিয়ার এইটা না, মাদ্রাসার তো আমরা পড়াশোনা করতেছি, আমাদের এখানে তো একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে যে আমি নট আমি শুধুমাত্র আমার একটা পেশা সিলেকশন করার জন্য মাদ্রাসা পড়তেছি না। আমি নিজেকে একেবারে একটা পরিপূর্ণ কামিল না হোক, একটা নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন মিনিমাম একটা বেসলাইন থাকবে, এরকম একটা মানুষ হিসেবে আমি নিজেকে তৈরি করার জন্য আমার ফ্যামিলি হোক বা আমরা চাই আমরা মাদ্রাসা স্টুডেন্টরা আমরা এখানে পড়াশোনা করব বা পড়াশোনা আমরা করতেছি, অর্থাৎ মিনিমাম একটা মানুষ মনুষ্যত্ব নিয়ে ইসলামিক যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে সে একটা মানুষ হবে। পরিপূর্ণ সে মানুষ হয়তো একটু চ্যালেঞ্জিং, কিন্তু আলহামদুলিল্লাহ সে মিনিমাম একটা কোয়ালিটিফুল সম্পন্ন মানুষ হবে। মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমরা এইভাবে চিন্তা করি বা মানুষ এইভাবে ভাবে, অথবা এখানে এই উদ্দেশ্যে মানুষ নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়। তো আমি যে একটা মানুষ, আমার বিপরীত যারা কমিউনিটি আছে, রিসেন্টলি আপনি জানেন আমাদের মধ্যে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার একটা ইস্যু, আর ট্রান্সজেন্ডার অনেক ইস্যু নিয়ে আমাদের অনেকগুলা বিষয় থাকে। তো এই যে জিনিসগুলো যে খারাপ, এগুলো যে সমাজের জন্য কতটুকুন খারাপ, কতটুকুন আমাদের দীর্ঘমেয়াদী একটা আহ বাজে একটা ইফেক্ট আনতেছে, এই জিনিসগুলো বোঝানোর জন্য হলো, অর্থাৎ সোজা কথা একটা মানুষকে নৈতিক মোরালি একটা স্ট্রং ভিত্তি দেওয়ার জন্য হলো আপনার এই, আপনি তো নিজের কেরিয়ারের জন্য তো অবশ্যই একটা অর্গানাইজেশন বা অন্য জায়গায় নিজেকে পড়াশোনা করাবেন, পাশাপাশি ওখানে আপনার তো একটা মিনিমাম দাওয়াতি কাজ থাকে যে এই এই কাজগুলা আপনি করবেন না, এই কাজগুলো আপনি করবেন, বা এই মানে সোজা কথা ওখানকার মধ্যে যে এনভায়রনমেন্টের মধ্যে যে একটা পরিবর্তন আনতে হবে, সেখানকার মানুষদের মধ্যেও যে একটা নৈতিক ভিত্তি সম্পন্ন মানুষ বা নৈতিক ভিত্তি সম্পন্ন স্টুডেন্ট আমাদের হওয়া লাগবে। এই বিষয়গুলো তো মাদ্রাসা স্টুডেন্টদের একটা দাওয়াতি কাজ অবশ্যই থাকে। কারণ আজকে দেখেন আমাদের দেশে সরকারি অফিসগুলা, অন্যান্য যে অফিসগুলা, আমরা জানি এখন আমাদের এই যে অনেক ব্যক্তির বিষয়ে আলোচনা হচ্ছে যারা বড় বড় দায়িত্বে ছিলেন, দুদক তাদেরকে ডাকতেছে। তো এরাও তো অবশ্যই কোনো কোনো অর্গানাইজেশন থেকে, কোনো কোনো না কোনো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে আসছে, কিন্তু এদের সাথে মাদ্রাসার খুব বেশি সম্পর্ক নাই। যদিও আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকতে পারে বা এক ওয়াক্ত নামাজ মসজিদে যায় তারা পড়ছে, মানে খুব খণ্ডকালীন একটা সম্পর্ক আছে, পার্ট টাইম একটা সম্পর্ক। কিন্তু এমনটা যদি হতো যে তার নৈতিক ভিত্তিটা বা সে একটা আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করছে, এরপরে সে জানাল লাইনে পড়াশোনা করছে, তাহলে সে একটা অন্যায় করতে মিনিমাম কয়েকবার চিন্তা করতো, বা সে একটা বড় একটা অপরাধ করতে সে কয়েকবার অবশ্যই চিন্তা করতো, তার দ্বারা এরকম কাজগুলো আসলে হইতো না। তো মাদ্রাসা স্টুডেন্টরা যখনই যে বিভিন্ন জায়গায় ছড়াই যাবে, বিভিন্ন ইনস্টিটিউশনে চলে যাবে, তখন সে তার এই যে মেসেজটা সে অন্যদের মধ্যে স্পিড করতে পারবে, আলটিমেটলি একটা সুন্দর সমাজ গঠে উঠবে, সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। আলটিমেটলি কি হবে, দেশটা ভালো থাকবে, মানুষজন ভালো থাকবে। মানুষ মাদ্রাসা স্টুডেন্টদের কেরিয়ারের পাশাপাশি এই জিনিসটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেজন্য এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু যে নিজেকে এস্টাবলিশ করা এবং যে যে জায়গায় যাবে সেখানে একটা শান্তি স্থাপন করার জন্য হলো মাদ্রাসা স্টুডেন্টদেরকে অন্য অর্গানাইজেশন গুলোতে যাওয়া এবং সেখানে নিজেদের ক্যাপাসিটির প্রমাণ দেওয়া। এটা একটা আমার মনে হইতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে অন্য কোনো কারো। না, না, আমি কমপ্লিটলি এগ্রি করি আপনার এই ব্যাপারটাতে। আমাদের তো অবশ্যই আসলে ডিফারেন্ট স্পেসগুলোতে আমাদের আসলে এক্সপ্লোর করা উচিত। আর আরেকটা ব্যাপার, আমরা এটা বেবি গত এপিসোড 2 তো আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আহ, মাদ্রাসায় পড়াশোনা করে আপনি যদি ক্যারিয়ার করতে না পারেন, হ্যাঁ, আপনি যদি জেনারেল লাইনে চলে যান, হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনার সবচেয়ে বড় একটা বেনিফিট হচ্ছে আপনি এখান থেকে মূল্যবোধ নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপনার মধ্যে কিন্তু কিছু, মানে আপনার মধ্যে সবচাইতে যে জিনিসটা বড় চেঞ্জেস আসবে সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। আপনার ক্যারেক্টারটা অ্যাটলিস্ট সবচাইতে বেস্ট হবে বা হওয়া উচিত আপনি মাদ্রাসায় পড়াশোনা করলে। ধরেন আমি মাদ্রাসায় পড়াশোনা করলে আমি হুজুর হলাম না, আমি কোনো ইসলাম প্রচারের কাজ করলাম না, ধর্ম প্রচারের কোনো কিছুই করলাম না, বাট ওই মূল্যবোধগুলো যদি আমার মধ্যে থাকে, যে আমরা যেভাবে টিচারদের সাথে কমিউনিকেট করি, টিচারদেরকে আমরা যে চোখে তাকাই,
হ্যাঁ, টিচারদের সাথে আমরা যেভাবে ডিল করি, প্যারেন্টসদের সাথে যেভাবে ডিল করি, সমাজ নিয়ে যেভাবে চিন্তা করি, এই যে আপনি বললেন অন্যায় করার ব্যাপারে 10 বার চিন্তা করা, একটা ছোট অন্যায় হোক সেটা। সো আমার মনে হয় একটা মানুষ সে কোয়ালিটিফুল মানুষ হয়ে গড়ে ওঠে, এবং আমি যদি এই মানে নিজেকে যদি এইভাবে গড়ে তুলতে পারি, দিনের দাওয়াত বাদ দিলেও আমার ওই ক্যারেক্টারটা কিন্তু মানে আমার ফ্যামিলিতে স্প্রেড হবে, আমার আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে স্প্রেড হবে, এবং আমার যখন পরবর্তীতে নিজের ফ্যামিলি হবে সেখানেও কিন্তু এই মূল্যবোধগুলো আসলে স্প্রেড হতে থাকবে। সো ইম্প্যাক্টটা কিন্তু আসলে অনেক হিউজ আমি যদি চিন্তা করি। সো আমার মনে হয় মাদ্রাসার স্টুডেন্টদের মানে এটা একটা ভালো দিক, বা যারা প্যারেন্টসরা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন, সো অ্যাটলিস্ট সে কিন্তু একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে, যে মা বাবার খেয়াল রাখে, মা বাবাকে রেসপেক্ট করে, টিচারদেরকে রেসপেক্ট করে। সো আমরা অলমোস্ট হচ্ছে আমাদের শেষ দিকে প্রোগ্রাম। সো আমি আপনাকে লাস্ট কিছু কোয়েশ্চেন, খুব হিউজ একটা কোয়েশ্চেন, আমি জানি না আপনি এটা কিভাবে অ্যান্সার করবেন, বাট আমি খুব আসলে এক্সাইটেড এটা জানার ব্যাপারে। সেটা হচ্ছে আপনার অনেক অ্যাচিভমেন্ট লাইফে। সো আপনি অনেক স্ট্রাগল করে আসছেন, এখনও করে যাচ্ছেন, প্রতিদিন অনেক কিছু আপনি অনেক ফেস করেন। সো আপনার লাইফে সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গাটা আসলে কোথায়, বা আপনি এমন কোনো মানুষ আছে কিনা যাকে দেখে আসলে আপনি অনুপ্রাণিত হন, বা যাকে আপনি অনুসরণ করেন, বা এমন কোনো অ্যাক্টিভিটি যেটা আসলে আপনাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, এটা একটু আমাদেরকে শেয়ার করবেন। হ্যাঁ, এটা আসলে মানে প্রত্যেকটা মানুষের লাইফে কেউ না কেউ অনুপ্রেরণা থাকে। আমার লাইফেও তো যেহেতু মানুষ, আমাদের এরকম অনুপ্রেরণা থাকবে। তবে মানে জাস্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে আজ এতটুকু আসা, বিষয়টা এরকম না। লাইফের বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সংস্পর্শ পেয়েছি, তাদের সহযোগিতা, তাদের অনুপ্রেরণা, তাদের অ্যাক্টিভ সাপোর্ট পেয়েছি। সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার এখানে আসা। যে আমি একেবারে যদি আমি শুরু থেকে বলি, ধরেন আমার হেলথ খারাপ লাইফস্টাইলটা আমার ফ্যামিলির পাশাপাশি, আমার বাবা মার পাশাপাশি আমার চাচা এবং হাফেজ শাহ আলম হুজুর, এই দুজন আমাকে স্মুথ করে দিয়েছেন। ওনাদের সহযোগিতা আজকে আমি একজন হাফেজে কোরআন। ঠিক তারপরে আমি এই যে হাফেজ মোস্তফা মুবাশশির একটা কমেন্ট করছে আমার হেফজখানা তারাবি পড়ানোর সময়, মিয়াদ সানি, শহীদ ইসলাম জাহিদ, মোদ্দাসির, এই যে এরাও তখন আমার একটা অনুপ্রেরণা ছিল। যখন আমি তারাবিতে যাইতাম, তারা আমার জন্য অনেক একটা পজিটিভ ভাইব হিসেবে তারা আমার জন্য কাজ করতো। মোস্তফা মুবাশশির এমন একটা বিষয় ছিল, ও একটা যে কোনো মসজিদে ওর আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত অনেক সুন্দর। সে যখন কোনো একটা মসজিদে ইন্টারভিউ দিত, তখন সে টিকে যেত। তো তখন ও যখন টিকতো, তখন আমাদের মাঝে একটা বিষয় আসতো যে ও যদি টিকে তাহলে আমরা কেন পারবো না, এরকম একটা বিষয় আসতো। এটাও আমার জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতো। তারপরে আহ, আপনার আমাদের মেডিকেল লাইফে যখন আসা, মেডিকেল লাইফে সত্যি কথা বলতে, আর এটা একটু বলি, আমি হেফজ শেষ করার পরে যখন আমি ক্লাস 4-এ জামিয়াতে অ্যাডমিশন নিয়েছি, তখন আমাদের ম্যাথের টিচার ছিলেন শাহ আলম স্যার। এরপরে ক্লাস 5-এ সাংবাদিক হুজুর। এরপরে ক্লাস 9-এ মহিউদ্দিন হুজুর, হাফেজ আহমদুল্লাহ হুজুর, ওনারা আসলে শায়েখ খান হুজুর, ওনারা আমার অনুপ্রেরণা হিসেবে আমাকে অনেক অ্যাক্টিভলি সাপোর্ট দিয়েছেন। এরপরে আলিম আলিম বা মেডিকেল অ্যাডমিশন নেওয়ার পরে আমি তো অলরেডি আমার একটা বন্ধুর কথা বলছি, যে ইসমাইল আজহারি, এবং মেডিকেল আমার যারা টিচার ছিলেন, প্রত্যেকটা টিচারই আমাকে আহ, অনুপ্রেরণা বা সহযোগিতা দিয়েছেন। এবং যখন শুনতেন যে আমি হাফেজ, তারা আমাকে আর একটু কেন জানি বেশি সাদরে গ্রহণ করতেন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল হয়তো আমার প্রতি দয়া ছিল। বিশেষ করে আমি দুজন টিচারের কথা না বললেই না। আমার একজন টিচার হচ্ছে আমাদের ফরেনসিক মেডিসিনের যিনি হেড ছিলেন, ডক্টর ফজলুল করিম স্যার। ওনার অনেক বেশি সহযোগিতা ছিল আমার প্রতি। এবং এখনো উনি আমার নিয়মিত খোঁজ খবর নেন। উনি এখন দেশের একটা মেডিকেল কলেজের উনি প্রিন্সিপাল, উনি এখনো আমার নিয়মিত খোঁজ খবর নেন। তারপরে আমার আরো মেডিকেলে যারা টিচার ছিলেন, তাদের আলহামদুলিল্লাহ আমি সবসময় সহযোগিতা পাই। যে আজকে যে প্রতিষ্ঠানে বসে আছি, ফরাজি ডায়াগনস্টিক এন্ড হসপিটাল, এটা বারিধারা নতুন বাজার, আপনি জানেন, বাটারা 100 ফিটের মধ্যে। এই বাটারা থানার মধ্যে এটা একটা রিনাউন একটা অর্গানাইজেশন স্বাস্থ্য খাতে। এখানে ডাক্তার মুক্তার হোসেন স্যার, যিনি এটার এমডি, ওনার হাত ধরে আমার এখানে আসা, উনি আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট। এরপরে আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর আনোয়ার ফরাজি ইমন, উনিও আমার জন্য একটা বড় সাপোর্ট। উনিও আমাদেরকে এখানে সবসময় সহযোগিতা করেন, সাপোর্ট দেন। এবং যার কথা না বললেই না, আজ এতটুকু, বিশেষ করে কেরিয়ারের আজকে এতটুকু আসা, আমার এই ফরাজির জার্নি, কেরিয়ারের জার্নি, পাশাপাশি মাদানী হসপিটালের যে জার্নি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার বড় ভাই। মানে অনেকে আমাদেরকে আপন বড় ভাই মনে করে, আসলে আপন বড় ভাইয়ের চেয়ে আরো বেশি জানি না। আপন বড় ভাই হইলে আমি কিভাবে কি করতাম, আমার তো বড় ভাই নাই, ছোট ভাই আছে। তো উনি আবার ঠিক মানে বড় ভাইয়ের মতো, আবার আমার অফিসিয়ালি বস। দেখবেন ফেসবুকে আমার সাথে প্রায় থাকে, বা ওনার সাথে আমার ছবি প্রায় আসে, জনাব মোহাম্মদ মাইনুদ্দিন।
উনি আমাদের মাদানী হসপিটালের চেয়ারম্যান এবং আমাদের ফরাজি সিইও। উনি সবসময় অ্যাক্টিভলি আমাকে সাপোর্ট দিতেন। এবং এই যে এখন এই যে উদ্যোক্তা লাইফে, বিজনেসের লাইফে আমার যারা পার্টনার আছে, এরকম অনেকগুলা মানুষই আমাকে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে মানে এবিসি কর্পোরেশন, আরো এরকম কিছু অর্গানাইজেশন আছে যারা সবসময় আমাকে সহযোগিতা করে যায়। তো আসলে লাইফের বিভিন্ন স্টেজে আমার এখন জীবন বয়স হচ্ছে আমার 31 বছর। এই 31 বছর জীবনে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ সহযোগিতা করছে। এককভাবে কারো ইয়াতে আসছি এরকম না। তো সকলের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টার এটা হচ্ছে একটা রেজাল্ট আর কি। তো আমি আসলে অনেকের হয়তো নাম বলতে পারতেছি না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো একটু ভুল হতে পারে। কিন্তু যারা আমাকে সহযোগিতা করে আজকে এতটুকু আনছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমি জানি না এটা আসলে ফিডব্যাক কি দিতে পারি, কিন্তু আপনাদের জন্য সবসময় আমি দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। যেমন আজকে আপনার সাথে, বিশেষ করে দ্যাটস ফর ইউথ যে হোস্ট মিস্টার রিফাত, আপনিও মনে করেন এটাও আমার জন্য একটা অনুপ্রেরণা যে আপনি জাতির সামনে আমাকে আজকে উপস্থাপন করতেছেন। এটাও আমার জন্য একটা বড় প্ল্যাটফর্ম, যে মানুষকে কিছু একটা বলার সুযোগ করে দেওয়া। যারা কমেন্ট করতেছে তারাও আমার জন্য একটা বড় অনুপ্রেরণা। আর আমার সবসময় আমাকে বিহাইন্ড দ্য সিন যিনি হেল্প করেন, আমার অত্যন্ত কাছের আমার বন্ধুবর, আপনাদেরই একজন কাছের মানুষ মিস্টার মিজানুর রহমান। এই মিজান ভাই সবসময় আমাকে সাপোর্ট দেয়, টেকনিক্যালি, আইটি রিলেটেড, কেরিয়ার রিলেটেড অনেক কিছুতেই দেখা যায় উনি আহ, ওনার জায়গা থেকে, উনি নিজের থেকে আমার জন্য একটু বেশি করে চিন্তা করে। এটা আসলে আমি ওনার প্রতি কৃতজ্ঞ। তো আমার লাইফটা না মানে আল্লাহর নিয়ামতে ভরপুর একটা লাইফ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে মানে এতটুকুন ভালো ভালো মানুষের, এত এত ভালো মানুষের সাথে আমাকে থাকার সুযোগ দিয়েছেন। তো আপনারা রিফাত আপনিও দোয়া করবেন যাতে আমি আসলে মানুষ, ভালো মানুষদের সাথে আরো বেশি দিন থাকতে পারি। এই হলো আর কি আমার লাইফের অনুপ্রেরণা। স্পেসিফিক কোনো ব্যক্তি নাই, অনেক ব্যক্তির সহযোগিতার ফসল এটা হইতে পারে আর কি আমার। জি ভাইয়া, বুঝতে পারছি। সো অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের আর একদমই শেষ মুহূর্তে। ছোট্ট করে জি ভাই, একটু হ্যাঁ একটু হ্যাঁ, জি বলি, ভাই বলেন। আমার স্টিল এখনো আমার জন্য, যেমন আজকেও এখনো আমার জন্য আমার সবচেয়ে বড় একেবারে একটা ব্যক্তির না বললেও আমার ওনার প্রতি ইনজাস্টিস হবে আমার বাবা। হয়তো ফেসবুকে নাই, উনি জানেন না। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমার বাবার জন্য। আলহামদুলিল্লাহ আমার এখনো লাইফের এই জায়গা পর্যন্ত আমার বাবা হচ্ছে আমার, মানে যদি বলেন সবচেয়ে বেশি অনুপ্রেরণাকার, সবচেয়ে বেশি সহযোগিতাকার, আমার বাবা এবং আমার বাবাই আলহামদুলিল্লাহ। ওনার সবচেয়ে বেশি অনুপ্রেরণা। যেমন আহ আমি হয়তো জানেন আমি হজে যাব। তো মানে আর কি প্রিপারেশন বা ওগুলা যতটুকু না, আমার বাবা আজকে ফোন করে একটা ডিরেকশন দিয়ে দিচ্ছেন যে আমি এইভাবে এইভাবে করতেছি, তুমি এইভাবে এইভাবে যাও। মক্কা মদিনায় কিভাবে কি করবো সেটাও বাবা ডিরেকশন দিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা যে কত বড় ছায়া বা এটা যে কত বড় সাপোর্ট, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আমাকে যারা সহযোগিতা করছেন বা আপনাদেরকে যারা সহযোগিতা করতেছে সকলের জন্য আমার মন থেকে দোয়া, আর আমার জন্য দোয়া করবেন সকলে। ওকে, সো একটু আগে ভেবে আমরা এটাই কথা বলছিলাম যে মাদ্রাসায় পড়াশোনা করলে অ্যাটলিস্ট ইউ গেট সাম ভ্যালুস। সো আপনি যে আপনার বাবাকে স্মরণ করছেন এই জায়গাটাতে, সো এটাই আসলে এই এই মূল্যবোধগুলো আসলে, এই ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো আসলে মাদ্রাসার স্টুডেন্টদের সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আমিও আসলে এই জায়গাটাতে আসলে আমার প্যারেন্টসের কাছে সবচেয়ে বেশি থ্যাঙ্কফুল। আমার বাবা সবচাইতে আসলে ইন্টারেস্টেড ছিলেন আমাকে মাদ্রাসায় পড়ানো বা হাফেজ বানানোর ক্ষেত্রে। আর সবচাইতে বেশি কষ্ট করে আসছিলেন আসলে আমার মা। মেবি পুরো চিটাগংয়ে একজন মহিলা হয়েও তিনি পুরো চিটাগংয়ের প্রত্যেকটা জায়গায় আমাকে নিয়ে যাইতেন। যেহেতু আমি বললাম যে আমার অনেক প্রতিষ্ঠানে আমাকে আসলে আমাকে ভর্তি করানো হয়েছিল। সো আমার আমার আম্মুই কিন্তু আসলে মারাত্মক কষ্ট করেছে আর কি আমাকে নিয়ে। সো আই থিঙ্ক ওরাই আমাদের সবচাইতে বড় অনুপ্রেরণা। অ্যান্ড আতিকুল ইসলাম ভাই বলছেন পৃথিবীতে বাবা বেঁচে থাকা হলো একটা বড় সাপোর্ট। আসলে আমার কাছে মনে হয় বাবা এবং আমাদের যারা এল্ডারলি, এরা যে এক্সিস্ট করে, অনেক সময় হয় না, অনেক সময় অনেকের প্যারেন্টস আসলে তেমন একটা সাপোর্ট করে না, বাট ওরা যে এক্সিস্ট করে আমাদের সাথে থাকে, এটাই অনেক সবচেয়ে বড় অনুপ্রেরণা বা একটা সাপোর্ট। আমাদের কাছে একটা মানে সাহস আসে। সো ওকে, আমরা আমাদের একদম শেষ পর্যায়ে, আমি লাস্ট আপনাকে জাস্ট একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাইবো। আজকে আপনি আমাদের এখানে আসছেন, দাস ফর ইউথের সাথে আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আজকে আমাদের প্রোগ্রামে কেমন লাগলো, আমাদের জন্য আপনার আসলে কি সাজেশন বা কি অ্যাডভাইস থাকবে? জি, আসলে দ্যাটস ফর ইউথ আপনারা যারা দেখছেন, আপনাদের টিমের সাথে যারা সংশ্লিষ্ট, আপনারা খুবই চমৎকার কাজ করতেছেন। আপনাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের মিস্টার রিফাত সহ আরো রিফাতের টিমে যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জাস্ট একটাই পরামর্শ, যে কাজটা খুব ভালো হচ্ছে, আপনাদের মূল কাজের পাশাপাশি এই কাজটা করতেছেন। মূল কাজ যেটা, যারা স্টুডেন্ট আছেন পড়াশোনাটা
মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের পড়াশোনা অবশ্যই করবেন, অথবা যারা জব হোল্ডার আছেন আপনার জবে বা আপনার যেটা মিনিমাম রেসপন্সিবিলিটিস বা জব রেসপন্সিবিলিটিস, যেটা একটা স্টুডেন্টের জব রেসপন্সিবিলিটি, যেটা এই জায়গাটাতে মানে মিনিমাম অবশ্যই একটা কোয়ালিটি মেনটেন করে ওই কাজটা করবেন, সেটা পড়াশোনা হোক সেটা আপনার জব হোক। অর্থাৎ মানে কখনো যে কাজটা করতেছেন সেই কাজটা আন্তরিকতার সাথে সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন, শুধু এতটুকু করেন, দেখবেন একটা দিন এভাবে করবেন, প্রত্যেকটা দিন এভাবে করতে করতে একটা পর্যায়ে যায় আপনি দেখবেন বিশাল একটা পর্যায়ে চলে গেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা কাজ মানে শতভাগ না হোক, 99% হলেও চেষ্টা করেন যে আন্তরিকতার সাথে সম্পূর্ণভাবে করতে, ইনশাল্লাহ। যারা ইউথ আছেন, যারা আমাদের স্টুডেন্ট ভাইরা আছেন পড়াশোনা বা যারা জবে আছেন, আপনারা যদি এই জিনিসটা মিনিমাম মেনটেন করেন, ইনশাল্লাহ দেখবেন একটা জায়গায় আপনি চাকরিতে হোক পড়াশোনা হোক আপনি খুব একটা ইম্পর্টেন্ট ব্যক্তি হয়ে যাবেন। এবং শুধু আপনার কাজটা করার কারণে, আপনি আপনার কাজটা কারোর উপর স্কিপ করে না দিয়ে নিজের কাজটা যদি করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তি হয়ে যাবেন। এবং এই ইম্পর্টেন্ট ব্যক্তিটাকে আপনি নিজের এই ইম্পর্টেন্সটাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই মা বাবা থাকতে বা মুরব্বীদেরকে যে সম্মানটা, এই সম্মানটা নৈতিক যে ভ্যালু, এটা অবশ্যই ঠিক রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় সহযোগিতা চাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর আরো যারা আমাদেরকে দেখছেন আজকে দার্স ফর ইউথ টিম সহ, যারা পরবর্তীতে দেখবেন আমাদের এই লাইভ অনুষ্ঠানটা, আমাদের ফরাজি ডায়াগনস্টিক হসপিটাল, বারিধারা নতুন বাজার এবং মাদানী হসপিটাল আপনাদেরকে চায়ের আমন্ত্রণ রইল। স্বাস্থ্য সেবায় আপনাদের পাশে আমরা ইনশাল্লাহ আছি। ইনশাল্লাহ আমরা আমাদের একটা মোটো হচ্ছে চিকিৎসার অভাবে কারো মৃত্যু যাতে না হয়, আর আমরা চাই না কারো চিকিৎসার অভাবে মৃত্যু হোক। ইনশাল্লাহ যে কোনো সমস্যায়, স্বাস্থ্যজনিত যে কোনো সমস্যা, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে অবশ্যই আছি। এবং আপনারা চাইলে আমাদেরকে, যারা পরিচিত আছেন, আমাদেরকে রিকমেন্ডেশন করতে পারেন। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ওকে ভাইয়া, ধন্যবাদ অনেক আপনার সাজেশনগুলোর জন্য। আই থিংক এগুলা অনেক অনেক বেশি হেল্প করবে সবাইকে। অ্যান্ড আমি, আপনি যেটা শেষে বললেন সার্ভিসের ব্যাপারে, আমার কাছে মনে হয় আসলে ডাক্তারদের যে পাওয়ার, এটা আসলে সবচেয়ে বেশি। জাস্ট ওদের কথা দিয়ে ওরা যে পাওয়ারটা করতে পারে, মানে আমি পার্সোনালি আসলে এক্সপিরিয়েন্স করে আসছি এটা। মানে আমার হসপিটাল আমার এখনো মনে আছে, আমার যখন খুব সিচুয়েশন অনেক খারাপ, মানে আমি অলমোস্ট গিভ আপ করব, যে আমার হয়তো বা আর বেঁচে থাকা পসিবল না, ওরকম একটা মোমেন্টে একজন ডাক্তার আসলে আমার সাথে খুব সুন্দর করে উনি আমাকে তখন মানে রিল্যাক্স করছিলেন। কোনো ট্রিটমেন্ট চলছিল না, আমি জাস্ট ওয়েট করছি আমার আসবে। উনি জাস্ট আমার সাথে কথা বলতেছিল, অ্যান্ড মানে আই ওয়াজ লাইক, মানে আমার কাছে মনে হচ্ছিল যে মানে প্রবলেম অনেকটা সলভড। সো আমার মনে হয় ডাক্তারদের এই ব্যাপারটা আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক আমাদের অডিয়েন্স যারা দেখতে পাচ্ছে, ওরা আপনাদের ওখানে গেলে অবশ্যই অবশ্যই অনেকটা ভালো সার্ভিস পাবে এবং এক্সপেক্টেড সার্ভিস পাবে ইনশাল্লাহ। আর আমাদের মেম্বারদের জন্য যে ইয়াটা দিলেন, এই ব্যাপারটাও আমাদের মাথায় থাকবে ইনশাল্লাহ। আমাদের মেম্বারদের জন্য এমনিতেও আমরা সবসময় বলি, আমি পার্সোনালি আমাদের প্রত্যেকটা মেম্বারকে আসলে সাজেস্ট করি, সেটা হচ্ছে মানে পড়াশোনাটা হচ্ছে ফার্স্ট লাইফে। হ্যাঁ, আপনারা দারুশরীতে কাজ করেন, হ্যাঁ, দারুশরীতে কাজ করতে গিয়ে আপনি পড়াশোনা করবেন না, বা হচ্ছে আপনি ইম্পর্টেন্ট ব্যাপারগুলোকে বাদ দিয়ে দার্সে কাজ করবেন, কোনো প্রয়োজন নাই। আপনার মেন্টাল পিস, আপনার পড়াশোনা, এই দুইটা, আপনার হেলথ, এই কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লাইফে সবচেয়ে একদম প্রাইমারি কনসার্ন হওয়া উচিত। সো আমরা এটাই আমাদের প্রত্যেকটা মেম্বারকে সাজেস্ট করি, যে পড়াশোনার পরে যাতে তারা আমাদের কাছে টাইম দেয়। সো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার কাছে আজকে, আপনি আমাদেরকে আপনার এত বিজি শিডিউল থেকে আপনি আমাদেরকে সময় দিলেন, এবং অনেক লম্বা সময় দিলেন, অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি। সো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম, আমাদের অডিয়েন্সরা হয়তো বা অনেক বেনিফিটেড হয়েছে অবশ্যই। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও, পুরো দাসবাড়ি ইউথ পরিবারের পক্ষ থেকে, আমাদের টিমের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে। ইনশাল্লাহ সামনে আমরা আরও অনেক কাজ করতে পারবো, আমাদের আরও অনেক কোলাবোরেশন হবে, এই আশাটাই রাখি। আমাদের অডিয়েন্সের প্রতিও অনুরোধ, আপনারা যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এই লাইভটা শেয়ার করবেন, আমাদের পেজ এবং গ্রুপে লাইক কমেন্ট করবেন, যুক্ত থাকবেন। আশা করি আমরা সামনে আরও ইম্পর্টেন্ট পার্সনদেরকে নিয়ে আসতে পারবো আপনাদের সামনে, ওদের লাইফ স্টোরিজগুলো আমরা জানবো, যেভাবে আজকে আমরা আমাদের ইব্রাহিম আসমিল্লাহ ভাইয়ের সম্পর্কে জানলাম। সো ওনার আমরা আমাদের সামনে যারা গেস্ট থাকবে তাদেরকেও হচ্ছে আমরা এভাবে আসলে এক্সপ্লোর করে জানার চেষ্টা করব। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্ত এখানেই। ইনশাল্লাহ আবারও কথা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।